ঘটনাটির শিরোনাম উনি নিজেই দিয়েছেন, শিরোনাম জোড়া লাশ। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2024 সালের রোজার ঈদের 10 থেকে 15 দিন পর, ঠিক তারিখটা ওনার মনে নাই। আর ওনারা বিভিন্ন জায়গায় মাটি কাটেন, যদিও বা এটা অবৈধ। নদীর পাড়ে অনেক সময় পলি মাটি জমে থাকে। বছর বছর যখন নদীতে বেশি পানি আসে তখন ওই পলিগুলো বিস্তীর্ণ এলাকায় পড়ে যায়। তখন এই পলি মাটিগুলো সহ অন্য মাটিও অনেক সময় কেটে অন্য অন্য জায়গায় ফেলার জন্য কিছু কাজ আসে। এই ধরনের কাজই উনি করছিলেন। তো স্থানটির একটু বর্ণনা আমরা দিই। জায়গাটা নদীর পাশে একটা ক্ষেত রয়েছে, ওই ক্ষেতের মাটিটা ওনারা কাটছিলেন আর কি। আর ক্ষেতের পাশ দিয়ে একটি কাঁচা রাস্তা চলে গেছে, নদী এবং রাস্তার মাঝখানের একটি জায়গা আর কি। তো উনি এবং আরো কয়েকজন মিলে ফতেহপুরের সেই জায়গায় উনি মাটি কাটার কাজ শুরু করেছেন। তো মাটি কাটার জন্য একটি এক্সক্যাভেটর, যেটা আমরা স্থানীয়ভাবে ভেকু বলি আর কি। তো ঘটনাটি মূলত ঘটেছিল এই ভেকু ড্রাইভারের সাথে। তো ঈদের 1 থেকে 1.5 মাস আগে ওই মেশিনটি আনা হয়। তো ভেকুর সাথে একজন ড্রাইভার এবং একজন হেল্পার আসে। ঈদের আগে যখন কাজ চলছিল তখন কোনো প্রকার সমস্যা হয়নি, ভালোভাবেই মোটামুটি 4 ভাগের 3 ভাগ মাটি কাটা শেষ হয়ে যায়। চেষ্টা চলছিল ঈদের আগেই যেন কাজগুলো শেষ হয়ে যায়, তাহলে বিলটাও ঈদের আগে পাওয়া যেত। কিন্তু আসলে কাজ শেষ করা যায় নাই। ঈদ চলে আসার কারণে ভেকু ড্রাইভার এবং হেল্পার ছুটিতে চলে যায়। তাদের বাড়ি উত্তরবঙ্গের রংপুর বা লালমনিরহাট, এই 2 জেলার কোন একটা জেলায়, উনি ঠিক আসলে মনে করতে পারেন নাই। ঈদের ছুটির পর ড্রাইভার চলে আসলেও যিনি হেল্পার, ওনার পারিবারিক কিছু কাজ থাকার কারণে ওনার আসতে দেরি হচ্ছিল। ড্রাইভারের নাম ছিল জালাল। তো ড্রাইভার একাই চলে আসছে। আসার পর থেকে উনি যথারীতি আবার মাটি কাটার কাজ শুরু করে। প্রথম 2 দিন ভালোভাবে মাটি কাটা হয়। যেহেতু মাটি কাটার এই কাজটা অবৈধ, এই জন্য রাতের বেলা কাজটি করতে হতো। দিনের বেলায় মাটি কাটলে সমস্যা যেটা হতো সেটা হচ্ছে লোকাল প্রশাসন থেকে বিভিন্ন ধরনের ঝামেলা তো করবেই, যেহেতু কাজটা অবৈধ। আর পাশে যেহেতু কাঁচা রাস্তা, ওই দিক দিয়ে মানুষ চলাচল করে, মাটির গাড়ি চলার কারণে প্রচুর ধুলা ওড়ে, এতে মানুষের চলাফেরাও অনেক অসুবিধার সৃষ্টি হয়। এই জন্য দিনে এই কাজগুলো করাটা পসিবল হয় না। যে রাতে ঘটনাটি ঘটে সেই রাতে 10টার দিকে মাটি কাটা শুরু করা হয়। আর ঘটনাটি ঘটেছিল রাত 2টোর দিকে। যেহেতু নদীর পাশেই ক্ষেত, আর মাটি কাটতে কাটতে রাস্তা থেকে মূলত ওই জায়গাটা অনেক নিচু হয়ে গেছে। আর নিচু হতে হতে ওই নদীর লেভেলের সমান হয়ে যাওয়ার কারণে নদী থেকে বেশ কিছু জায়গায় পানি চলেও আসছে। ড্রাইভার মাটি কাটছে, তো ভেকুর সামনে কিন্তু পানি জমে আছে। বেশি পানি না, হাঁটুর সমান হবে না, একটু নিচেই হবে আর কি, বা এরকম কাছাকাছি হবে। তো ড্রাইভার যখন গাড়িতে মাটি লোড করছিল তখন কিন্তু ওই ভেকুর ভিতরে ড্রাইভার একাই ছিল। আগে তো হেল্পার থাকতো, তখন তো আর হেল্পার ছিল না। ভেকুর সামনে একটি নসিমন টাইপের একটা গাড়ি ছিল আর কি, চারদিকে উঁচু করা। অনেকে এটাকে মাহেন্দ্র গাড়িও বলে, মানে এরকম টাইপের গাড়ি থাকে না, যে ছোট ছোট গাড়ি যেখানে ওই অল্প করে মাটিগুলো নিয়ে আসা যায়। বড় ট্রাক দিয়ে তো আসলে ওই পথ দিয়ে, মাটির পথ দিয়ে আসা সম্ভব না, গাড়ি দেবে যেতে পারে বা চাকা বসে যেতে পারে। এই জন্য এই ছোট গাড়ি দিয়েই মাটিগুলো নিয়ে আসা হয়, ছোট গাড়িতে মাটি লোড করা হয়। তো গাড়ির সিটে বসা ছিল গাড়ির ড্রাইভার, উপরে রাস্তার এক পাশে ছিল ওনাদের স্লিপম্যান, যে কিনা কত গাড়ি মাটি কাটা হতো তার একটা হিসাব রাখতো। এরকম করে স্লিপ লিখে দিত, গাড়িতে একটা করে স্লিপ লিখে দিত, এই জন্য তাকে স্লিপম্যান বলা হতো। যে মাটি নিত তাকে সেই স্লিপ দেওয়া হতো যাতে করে হিসাবের কোনো গড়মিল না হয়। এক গাড়ির মাটির তো একটা দাম রয়েছে, এরকম গড়মিল হলে তো অনেক টাকার একটা গড়মিল হয়ে যাবে। তো ড্রাইভার যখন মাটি কেটে কেটে গাড়িতে রাখছিল তখন সামনে যে পানি জমেছিল হঠাৎ করে দেখে একটি কাফনে মোড়ানো লাশ ভেসে উঠেছে। লাশটি 2 থেকে সর্বোচ্চ 5 সেকেন্ডের মতো ভেসেছিল, আবার ডুবে যায়। বলে রাখা ভালো, ওখানে কিন্তু কোনো কবর নেই। প্রতি বছর সেখান থেকে মাটি কাটা হয়। নদীতে যখন পানি চলে আসে তখন এই জায়গাগুলো প্লাবিত হয়ে যায়, আবার যখন পানি নেমে যায় তখন ওই যে পলি মাটি পরে উঁচু হয়ে যায়, তখন এখান থেকে মাটি কাটা হয়। তো ভেকুর ড্রাইভার এই দৃশ্য দেখে তো মারাত্মক ভয় পেয়ে যায়। তখন সে সামনে থাকা গাড়ির ড্রাইভারকে ডাকতে থাকে, ও ভাই এদিকে আসেন, এদিকে আসেন।
এখন ভেকু যখন চলে তখন কিন্তু শব্দ হয় অনেক, আর এই শব্দের কারণে সামনে থাকা ওই মাহেন্দ্র গাড়ির ড্রাইভার সে কিন্তু ডাকটা শুনতে পায় না। তখন ভেকুর ড্রাইভার ভেকু থেকে নেমে সামনে থাকা গাড়ির ড্রাইভারকে এই ঘটনাটি বলে, ভাই এদিকে আসেন, এই যে এই ঘটনা ঘটছে। ওই ড্রাইভার বলে, যা রে মিয়া, রাত বিরেতে ভেকু চালাচ্ছ অনেক সময় ধরে, তোমার চোখে হয়তো ঘুম চলে আসে, ঘুমের ঘরে ভুলভাল দেখছো। কিন্তু ভেকুর ড্রাইভার সেটা তো মানতে নারাজ, কারণ সে স্পষ্ট দেখেছে এই জিনিসটা, আর তার চোখে কোনো ঘুমের ভাবও নাই। সে দিনের বেলা পর্যাপ্ত ঘুমিয়ে নিয়েছে, যেহেতু তাকে রাতে কাজ করতে হবে। আসলে এই দৃশ্য যখন ভেকুর ড্রাইভার দেখেছে, সে তো কোনোভাবেই আর ভেকু চালাতে রাজি হয় না। তখন ওই মাহেন্দ্র গাড়ির ড্রাইভার ওই স্লিপম্যানকে ডাকে, ডেকে এই কথাগুলো বলে। তখন স্লিপম্যান আবার কি করেছে, এই আলাউদ্দিন ভাইকে ফোন করেছে, ফোন করে বলেছে যে এই ঘটনা ঘটছে, এখন কি করা যায়। আলাউদ্দিন ভাই এবং ওনার একজন পার্টনার তখন প্রায় 1.5 কিলোমিটার দূরে যেই জায়গাতে মাটি ফেলা হচ্ছিল সেইখানে ছিলেন। যেখানে মাটি ফেলা হয় সেখানে যদি না থাকা হয়, তখন কিন্তু যে ব্যক্তি গাড়ি চালিয়ে যায় উল্টাপাল্টা ভাবে মাটি ফেলে অনেক ধরনের ঝামেলা পাকিয়ে ফেলে, যার কারণে ওখানে একজন দক্ষ লোককে উপস্থিত থাকতে হয়। যখনই এই আলাউদ্দিন ভাই কথাগুলো শুনেছেন স্লিপম্যানের কাছ থেকে মোবাইল ফোনে, তখন উনি ওই স্লিপম্যানকে বলেছেন যে তুমি ওই ভেকুতে ওঠো, ড্রাইভারের সাথে থাকো, যেমনটা হেল্পার থাকতো তার সাথে, যাতে করে সে একটু সাহস পায়। তখন ফোনটা কেটে দিয়ে স্লিপম্যান সে ওই ভেকুর ড্রাইভারের সাথে বসেছে। আবার ভেকুর ড্রাইভার মাটি কাটা শুরু করেছে, যেহেতু এখন পাশে একজন লোক আছে, একটু সাহস পেয়েছে আর কি। এরপর মোটামুটি 3 গাড়ি মাটি কাটা হয়েছে, এর মধ্যে কোনো সমস্যা হয় নাই। 4 গাড়ির জন্য যখন মাটি কাটছে, মানে 4 নাম্বার গাড়ির জন্য, হঠাৎ করে এই ভেকুর ড্রাইভার আবার দেখে সেম ঘটনা, তবে এবার আর একটা না 2টি লাশ ভেসে উঠেছে কাফনে মোড়ানো। এইটা কিন্তু ভেকুর ড্রাইভারই দেখছে, স্লিপম্যান যে আসছে তার পাশে সে কিন্তু দেখছে না। উনি তো বলছে যে ভাই দেখেন, এই যে দেখেন 2টা লাশ সামনে। এখন স্লিপম্যান বলে যে কই, আমি তো কিছু দেখি না। তখন বলে যে এই যে আমি দেখতেছি। যখন ভেকুর ড্রাইভার দেখেছে যে স্লিপম্যান দেখছে না, সে কোনোভাবেই আর ভেকু চালাবে না। ভেকুর স্টার্ট বন্ধ করে দিয়ে সে লাফ দিয়ে ওই হাঁটু সমান পানির মধ্যে নেমে দৌড়ে রাস্তায় উঠে গেছে। বলছে যে আমি আর কাজ করবো না, আমি চলে যাব। এই বলে সে রাস্তার উপর উঠে মাটির উপর শুয়ে পড়েছে এবং হাঁপাচ্ছে। মনে হচ্ছে তার হৃৎপিণ্ডগুলো এমন ভাবে নড়াচড়া করছে যে এখনই মনে হয় ফেটে বের হয়ে আসবে, এমন একটা অবস্থা, আর তার দম বন্ধ হয়ে যাচ্ছে। স্লিপম্যান তো এটা দেখে নাই, সে তো আসলে ভয়ও পায় নাই। সে আবার তাড়াতাড়ি নেমে আবার রাস্তায় উঠে আসে, আসার পর তাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে। স্লিপম্যান আবারও ফোন দেয় এই আলাউদ্দিন ভাইকে, বলে যে এই ঘটনা, আগে তো একটা দেখছে, এখন তো সে 2টা দেখছে, আমি তো আর দেখিনি। তখন এই আলাউদ্দিন ভাই এবং ওনার পার্টনার কাজ ওখানে স্থগিত রেখে দ্রুত 1.5 কিলোমিটার দূরে এই নদীর কাছে যেখানে ভেকু ছিল, মানে এক্সক্যাভেটর ছিল, সেখানে চলে আসে। এসে দেখে যে এই ড্রাইভারের অবস্থা খুবই খারাপ, থরথর করে কাঁপছে, ভয়ে মাঝখানে খিচুড়ি দিয়ে উঠছে। তার এই অবস্থা দেখে ওই রাতের মতো মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়। এরপর মোটামুটি ভোরের আগেই ওই ড্রাইভারকে নিয়ে পাশে একটি মসজিদে যাওয়া হয়, ইমাম সাহেবকে ডেকে তোলা হয়। উনি তখনও ঘুমাচ্ছিল, তখনও কিন্তু ফজর আজান হয় নাই। তো ইমাম সাহেবকে বলার পর ইমাম সাহেব ঝাড়ফুঁক করে দেন, পানি খাইয়ে দেন, পরা পানি আর কি। এরপর ভেকুর ড্রাইভার একটু স্বাভাবিক হন। তো ইমাম সাহেব বলেন যে রাত বিরেতে আসলে এই ধরনের কাজ করতে গেলে কিছু সমস্যা হয়, আর নদীর পাড়ে কিন্তু অনেক ধরনের জিনেরা থাকে, হয়তোবা ওদের বিরক্ত হচ্ছিল, এই কারণে তোমাকে ভয় দেখাইছে। আর এখানে কোনো কবর থাকার সম্ভাবনা নাই, কারণ আমরা জানি, আমরা স্থানীয় লোকজন, এখানে কোনো কবর নাই, এখানে কবরস্থানও না। আর প্রতি বছর এখানে মাটি কাটে, কবর থাকলে তো চলেই আসতো কোনো না কোনো সময় মানুষের হাড়গোড়, বা অন্যান্য সময় তো এটা হতো। নতুন যে মাটি কাটা হচ্ছে এখানে তা তো না, অনেকদিন ধরে কাটা হচ্ছে, বছরের নির্দিষ্ট সময় এটা কাটা হয় আর কি। তো এরপর অবশ্য এখানে আর কোনো ঘটনা ঘটে নাই। তো এটাই ছিল ঘটনা। তবে জানা যায় যে এই ধরনের ঘটনা না ঘটলে ওইখানে টুকটাক কিছু ঘটনা আগে পরে ঘটেছে আর কি, তবে সেটা এই ধরনের ছিল না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আলাউদ্দিন ভাইকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে রাতের বেলা যারা এই ধরনের মেশিনগুলো অপারেট করেন, অনেক সময় অনেকে রাতের বেলা ক্রেন চালান, বড় বড়
যে কনস্ট্রাকশনের কাজগুলো হয় সেখানে আমরা দেখি যে অনেক বড় বড় ক্রেন, অনেক উপরে বহুতল ভবন নির্মাণের সময় উপরের দিকে যে ক্রেনগুলো থাকে সেই ক্রেনগুলো অপারেট যারা করেন তাদের সাথেও অনেক ধরনের ঘটনা ঘটে। তারপর রাতের বেলা যারা ভেকু চালান, তারপর নদীতে যারা ড্রেজিং করেন, এরপরে যারা ট্রেন চালান, বিশেষ করে রাতের বেলা এই ধরনের মেশিন অপারেট যারা করেন নির্জন স্থানে, তাদের সাথে অনেক ধরনের ভয়ের ঘটনাই ঘটে। আপনাদের জানা এরকম কোনো ঘটনা থাকলে কিন্তু লিখে বা রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম লোকমান হোসেন লিটন। উনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার নান্দিনার শেহরাতলি নামক স্থানে। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার আপন মামির কাছ থেকে, যার নাম ডলি বেগম। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটি হচ্ছে জামালপুর জেলার সদর উপজেলার 10 নং শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া গ্রামে। তো 2024 সালের 29শে আগস্ট ওনার পাঠানো একটি ঘটনা, যেটা ওনার নানির সাথে ঘটে যাওয়া, ভয়াল সন্ধ্যা শিরোনামে আমরা প্রচার করেছিলাম থার্সডে নাইটের 113তম আয়োজনে। 113তম আয়োজনের দ্বিতীয় ঘটনা হিসেবে সেটি প্রচারিত হয়েছিল। তো ঘটনাটি প্রচারের পর দিন রাতের বেলা নানিকে শোনানোর উদ্দেশ্যে উনি নানির কাছে গিয়েছিলেন। তো ওনার নানির বাড়ি কাছেই 2 মিনিটের রাস্তা। তো যখন গিয়েছিলেন রাতের বেলা তখন বিদ্যুৎ ছিল না, গরমের দিন। ছোট একটা ব্লুটুথ স্পিকার বক্সে ভয়াল সন্ধ্যা ঘটনাটি ওনারা শুনতে থাকেন। সাথে ছিল নানি, মামাতো ভাই, মামাতো বোন, ছোট মামি। গ্রামীণ পরিবেশে পার্টিতে বসে জ্যোৎস্না রাতে ঘটনাটি ওনারা শুনছিলেন। এক অন্যরকম শান্তি, ভয় দুটোই কাজ করছিল। কিন্তু শান্তি কি বেশিক্ষণ স্থায়ী হয়েছিল? না। ঘটনাটি শোনার শেষের দিকে নানি অঝরে কান্না করছিলেন। আসলে নিজের আপন ছেলের সাথে ঘটনাটি ঘটেছে, তো তাই নিজে মা হয়ে ছেলের জন্য কিছুই করতে পারেননি। অসহায়ভাবে মারা যায় নানির ছেলে, অর্থাৎ এই লিটন ভাইয়ের মামা। নানি নিজেকেই দোষ দেন যে তার জন্যই মারা গিয়েছিল সবুজ মামা। পরে ওনারা সবাই মিলে সান্ত্বনা দিলে উনি একটু স্বাভাবিক হন। উল্লেখ্য, বর্তমানে জীবিত মামা 2 জন, সুমন এবং মিলন। মিলন মামা আর ওনার যিনি স্ত্রী তার নাম হচ্ছে ডলি বেগম, মানে ওনার ছোট মামি আর কি, যার কাছ থেকে ঘটনাটি উনি সংগ্রহ করেছেন। তো কয়েক মিনিট পর এই ছোট মামি বলে যে আমার জানাও তো একটা ঘটনা আছে, নিজের আপন দুলো ভাইয়ের সাথে ঘটনাটা ঘটেছিল। তো লিটন ভাই জানতেন যে এই ডলি মামির বোন জামাই, মানে ডলি মামির বোন জামাই মানে বোনের হাজবেন্ড মারা গেছেন, কিন্তু কিভাবে মারা গিয়েছিল এটা উনি জানতেন না। এরপর মামিকে যখন বলা হলো যে ঘটনাটি শোনান, তখন উনি ঘটনাটি শোনানো শুরু করেন। তো মামি মোট 3 বার ঘটনাটি ভেঙে ভেঙে এই লিটন ভাইকে বলেছিলেন। তো চলুন ঘটনায় চলে যাই। তো এই যে ডলি মামি, এই ডলি মামিরা ছিল 2 বোন। মামি ছিল ছোট। মামির বড় বোনের নাম ছিল পলি বেগম, তার স্বামীর নাম ছিল সাইদুর মিয়া। ঘটনাটি এই সাইদুর মিয়াকে কেন্দ্র করেই। সাইদুর মিয়ার বাড়ি শ্রীপুর গ্রামে। 2022 সালে তার বয়স হয়েছিল 52 বছর। তার 2 ছেলে 2 মেয়ে এবং স্ত্রীকে নিয়েই ছিল সংসার। বড় ছেলের নাম ছিল হাসান। সাইদুর মিয়ার আয়েই চলতো তাদের সংসার। অনেক কষ্ট করেই কাজ করে খেতেন তারা। ছোট থেকে গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। এক কথায় কাঠুরে ছিলেন এই সাইদুর মিয়া। কারো গাছ কাটার দরকার পড়লে উনি গিয়ে কিছু টাকা পারিশ্রমিকের বিনিময়ে কেটে দিয়ে আসতেন আর কি গাছ। এইভাবে ছোটবেলা থেকেই উনি এই কাজ করে আসছেন, তেমন কোনো সমস্যা কখনোই হয়নি। 2022 সালে যখন সামার সিজন অর্থাৎ গরমের সময়, মাসটা যে ঠিক কি এটা বলাটা একটু মুশকিল। তো একদিন একটা কাজে যান ভালুকা যেই উপজেলা আছে ওইখানে কোন একটা জায়গায়। তো ওই ভালুকায় একটি বট গাছ কাটার জন্য ডাক পেয়েছিলেন। তো তিনি সকালে নাস্তা করে যান গাছ কাটার জন্য। যেহেতু গাছটা কিছুটা বড় ছিল, অনেক বড় বিষয়টা এরকম না, কিছুটা বড় ছিল, তাই কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায়। প্রথমে ডালপালা কেটেছেন, তারপর গাছটাকে কেটে ফেলেন। গাছ কাটার সময় তার সাথে কোনো সমস্যা হয় নাই। কাটাকুটি শেষ করে মজুরি নিয়ে উনি বাড়িতে ফেরত আসতে আসতে রাত হয়ে যায়। বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করেন, তারপর শুয়ে পড়েছেন ঘুমানোর জন্য। শোয়ার পর এদিক ওদিক করছেন বিছানায়, কিন্তু ঘুম আর আসে না। তার নিঃশ্বাস নিতে মনে হচ্ছে কষ্ট হচ্ছিল, হাঁসফাঁস করছিল, কিছুই ভালো লাগছিল না তার। যেহেতু গরমের দিন, বিদ্যুৎও ছিল না,
তাই এমন হচ্ছিল। এটা চিন্তা করে উনি বাড়ির বাইরে উঠোনে যাবেন। রাত তখন গভীর, তার বাড়িটি ছিল টিনের। তো বাড়ির সামনে ছিল একটি আম গাছ, আম গাছের নিচে ছিল একটা মাচা বা চাং বলা হয় আর কি যেটাকে। তো বাইরে হালকা বাতাস বইছিল, উনি গিয়ে ওই মাচায় গিয়ে বসেছেন। তার ছেলে মেয়ে সব ঘুমিয়েছিল, তার স্ত্রীও তখন ঘুমিয়েছিল। তো গরমের সময় তার স্ত্রী, মানে এই যে পলি বেগম যিনি, তো ওনারও কিন্তু ঘুম ভেঙে গিয়েছে। উনি কি করেছেন, দেখলেন যে স্বামী বিছানায় নাই, মনে হচ্ছে বাইরে বসে আছে। তো উনিও বাইরে বের হয়েছেন, চিন্তা করলেন যে যেহেতু ঘুম আসতেছে না, যাই তার সাথে গিয়ে কিছু মানে সংসারের কিছু আলাপ আলোচনা যা আছে একটু করি, আজকে তো সারাদিনে কথা বলারই সুযোগ পাই নাই। উনি যখন বাইরে গিয়েছেন তখন দেখেন এক আজব দৃশ্য। কোথায় তার স্বামী? চাঙের উপরে তো নাই, অর্থাৎ মাচার উপরে তো নাই। দেখেন যে সাইদুর মিয়া আম গাছে উঠে একটু নিচের দিকে আর কি, উপরে না, একটা মোটা ডালের উপর বসে আছে এবং সামনে একটি মেহগনি গাছ ছিল, ওই মেহগনি গাছের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তো উনি দেখে কাছে গিয়ে বলতেছে, এই তুমি উপরে কি করো, নামো, এত রাত্রেবেলা গাছের ডালে বসে আছো কেন, ওইদিকে কি দেখো? এই কথার কোনো উত্তরও দেন না, নিচেও নামেন না, এক দৃষ্টিতে ওই দিকেই তাকায় আছে। মনে হচ্ছে উনি এই জগতেই আর নাই। অনেক ডাকাডাকির পরেও যখন নিচে নামে না, উত্তরও দেয় না, তখন ওর স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তো চিৎকার শুনে ঘরে থাকা তার ছেলেপেলেরাও ঘুম থেকে উঠে গেছে। আর যেহেতু প্রচন্ড গরম পড়েছিল, আশেপাশে যে প্রতিবেশীরা ছিল তাদেরও ওইভাবে ঘুম আসছিল না, অনেকে জেগেছিলেন আর কি, তারাও চলে আসছে, বাড়ির সামনে উঠানে চলে আসছে। তো সবাই মিলে তাকে ডাকাডাকি করছে, মানে সাইদুর মিয়াকে। কিন্তু সে ওই একভাবে ওই মেহগনি গাছের দিকে তাকায় আছে, একভাবে মেহগনি গাছের দিকে তাকায় আছে। মনে হচ্ছে সে, তার ধ্যান জ্ঞান চিন্তা চেতনা সব ওইখানে বদ্ধ হয়ে আছে। দিন দুনিয়ায় কি হচ্ছে, এত লোকে ডাকাডাকি করছে, চিৎকার চেঁচামেচি করছে, উনি শুনছেনই না। অনেকক্ষণ ডাকাডাকির পরও যখন উনি নিচে নামছিলেন না, তখন প্রতিবেশীর মধ্যে যারা আসছিলেন আর কি ওইখানে, ওনাদের মধ্যে একজন পুরুষ লোক, উনি গাছে ওঠার প্রস্তুতি নিয়েছেন যে এখন উঠে দেখি যে আসলে ব্যাপারটা কি। যখনই গাছে ওঠার জন্য গাছটা কেবল টাচ করেছে ওই ব্যক্তি, সাথে সাথে এই সাইদুর মিয়া ওই ডাল থেকে ধপাস করে গাছ থেকে নিচে পড়ে গেছেন। মনে হলো তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল। সাথে সাথে সবাই ধরাধরি করে তাকে ওই চাঙের উপরে বা মাচার উপর শুয়ে দিল। তার শরীরটা ছিল ভীষণ রকমের ঠান্ডা, অথচ ওই সময় ছিল প্রচন্ড রকমের গরম। তো ওনার স্ত্রী সরিষার তেল এনে তার পুরো শরীরে, বিশেষ করে হাতে পায়ের তলায় মাখিয়ে দেন, মাথায় পানি ঢালেন। তখনও কিন্তু লোকজন আশেপাশে ছিল, কিন্তু এই সাইদুর মিয়ার জ্ঞান আর আসে না। ওই রাত্রে তাকে ঘরে শুয়ে দেওয়া হয়, কারণ রাত তো অনেক, আর হসপিটালও ছিল অনেক দূরে। সারা রাত তার স্ত্রী ছেলে মেয়ে জেগে তার সেবা শুশ্রূষা করতে থাকে। এক পর্যায়ে তার জ্ঞান ফেরত আসে, আধো আধো চোখ খুলে আবার বন্ধ করে ফেলে। তো সাইদুর মিয়া বলেন যে তার শরীর অনেক ব্যথা করছিল এবং সব খুলে বলেন যে গরমে ভালো লাগছিল না, তাই কিভাবে কিভাবে উনি বাইরে গিয়ে চাঙের উপর বসছিলেন। তবে চাঙের উপর বসার পরেই তার ঘুম ঘুম ভাব আসছে এবং সে ঘুমিয়ে যায়। এরপর কি আছে সে জানে না। এরপর থেকে তার শরীর ব্যথা করছে আর পরিবারের সদস্যরা তার সেবা শুশ্রূষা করছে। তো মূলত চাঙের উপর বসার আগ পর্যন্ত উনি কিভাবে ঘর থেকে বাইরে বের হয়েছেন সবকিছু তো বলছেন, কিন্তু এরপর তার কিছু জানে না। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওনার স্ত্রী পলি বেগম, উনি এই বিষয়টা বিস্তারিতভাবে বলেন যে এই এই ঘটনা ঘটছে। তো এটা শুনে তো উনি নিজেও অবাক হয়ে যান যে এটা কিভাবে কি হইলো, আমি তো বুঝতে পারতেছি না। আর গাছের উপর থেকে যে পড়ে গেছে এর জন্য ব্যথা করছে এটা উনি ভাবতেছেন, কিন্তু উনি যে কিভাবে গাছে উঠছিলেন সেটাও বলতে পারেন না। আর উনি ওইদিকে তাকে কি দেখছিলেন এটাও উনি বলতে পারেন না। তো সকাল হলে তাকে কাছেই নান্দিনা নামক একটা বাজার রয়েছে, ওই নান্দিনা বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো ডাক্তার কিছু ওষুধপত্র দিয়ে দেন। তো অনেকদিন হয়ে গেলেও তার শরীর আর ভালো হয় না, পুরো শরীরে অনেক ব্যথা। এভাবে স্থানীয় অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু তার কোনো রোগ ধরা পড়ে না, সারা শরীর ব্যথা করে। কয়েকদিন পর তার এমন ব্যথা শুরু হয় উনি আর কোনো কাজই করতে পারেন না, তার আয় রোজগার সব বন্ধ হয়ে যায়। এসব কিছু দেখে তার জমানো কিছু টাকা নিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ সরকারি মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো সেখানে তার রোগ নির্ণয় করা যায় না যে আসলে কি হয়েছে। তার ব্যথা নাশক কিছু ওষুধ খেতে দেওয়া হয়, ওষুধ সেবন চলছে, কিন্তু কোনো উপকার হয় না সাইদুর মিয়ার। দিন দিন আরো খারাপ হতে থাকে তার শরীর। এরই মাঝে একদিন রাত্রে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে উনি বের হয়েছেন। ওয়াশরুম ছিল একটু দূরে,
ওই সময় তার স্ত্রীও ঘুমিয়ে গিয়েছিলেন। উনি যখন দেখলেন যে তার স্ত্রী ঘুমিয়ে আছে, উনি আর ডাক দেন নাই আর কি। তো এই দরজাটার খিল রয়েছে, কাঠের দরজা, তো খিল খুলে ওয়াশরুমে যাওয়ার সময় ওই মেহবুবী গাছের দিকে তার নজর পড়ে। উনি দেখতে পান যে মনে হচ্ছে কয়েকটা ধোয়ার মতো বস্তু, কালো ধোয়ার মতো বস্তু বসে আছে, একটু নড়াচড়াও করছে। একটা ডালের উপরে সিরিয়ালি বসে আছে। উনি চিন্তা করেন যে কি রে এইটা। উনি গুনতেছেন, 1টা 2টা 3টা করতে করতে দেখেন যে এখানে 7টা আছে এরকম। তো এইটা দেখার পর উনি অজ্ঞান হয়ে পড়ে যান, ওনার আর কিছু মনে নেই। পরদিন যখন ওনার জ্ঞান ফিরেছে, মানে রাতের বেলা ওনার স্ত্রীও টের পাই নাই, সকালবেলা ভোরবেলা যখন বাইরে বেরিয়েছেন তখন দেখছেন যে সাইদুল মিয়া পড়ে আছে। তখন ওনার স্ত্রী তাকে ঘরে নিয়ে আসছেন, তার জ্ঞান ফিরেছে। কিন্তু উনি আসলে বিস্তারিত ভাবে বলতে পারেন না, শুধু এতটুকুই বলেছিলেন যে এরকম কিছু দেখছেন আর কি। এই ঘটনার পর তার শরীর আরো খারাপ হতে থাকে, কিছুই খেতে পারেন না, শরীর একদম চিকন হয়ে গেছে। 2 মাস এভাবেই কেটে যায়। 3 মাস পর তার হাঁটা চলা বন্ধ হয়ে যায়, ঘরে পড়ে যান। কথা বলা ছাড়া উনি কোনো কাজই করতে পারেন না। খাওয়া দাওয়া, ওয়াশরুম সবকিছু তার বিছানাতেই হচ্ছে। তার স্ত্রী তার সেবা শুশ্রূষা করছে। এর মধ্যে একদিন এই ডলি মামি, তারপর মিলন মামা তাকে দেখতে গিয়েছেন। তখন তারা কবিরাজ দেখানোর সিদ্ধান্ত নেন। এর মধ্যে কিন্তু কোনো কবিরাজ দেখানো হয়নি। প্রথমে এলাকার মসজিদের হুজুর দ্বারা তদবির নেন, কিন্তু হুজুর নিরুপায় হয়ে বলেন যে ওনাকে ভালো কোনো হুজুরকে দেখাতে, কারণ এই চিকিৎসা তার দ্বারা সম্ভব হবে না, তাকে ভয়ঙ্কর কিছু পাইছে। এই কথা বলে তেল পড়া পানি পড়া দিয়ে চলে যান। এরপর অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, তদবির নেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজে আসে নাই। এভাবে আরো 1টি মাস কেটে যায়। 4 মাসের মাথায় উনি একেবারে মৃত্যু শয্যায় শায়িত হয়ে যান। ওনার কথা বলাও বন্ধ হয়ে যায়, মানে জবানও বন্ধ হয়ে যায়। একদম মমির মতো শুয়ে থাকে, হাত পা কিছুই নাড়াতে পারেন না উনি। একদিন সকালে তার অবস্থা অনেক খারাপ হয়, শরীরে খিচুড়ি উঠেছে। ওই দিনই আবার একজন লোক, ওনাদের একজন কবিরাজের সন্ধান দেন। কবিরাজের বাড়ি ছিল দড়িপাড়া, শ্রীপুর থেকে একটু দূরে। ওইখানে যাবার জন্য একটা অটো ভাড়া করা হয়। তো ওনার ছোট মামা, অর্থাৎ এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন লিটন ভাইয়ের ছোট মামা, ডলি মামির স্বামী আর কি, তারপর মামার শ্বশুর সাইদুল মিয়ার ছেলে হাসান, এবং যে এই কবিরাজের খোঁজ দিয়েছিলেন তিনি সহ তার ওখানে যাওয়ার জন্য সন্ধ্যা লাগিয়ে রওনা দেন। যেতে যেতে রাত হয়ে যায়। ডলি মামি অবশ্য যান নাই। তো ডলি মামি ওই সাইদুল মিয়া যিনি, ওনার বাড়িতেই ছিলেন। সাইদুল মিয়ার বাড়িতে মামি সহ আর অনেকে ছিল। তো রাতের বেলা মিলন মামারা পৌঁছে দেখতে পান একটা ঝুপড়ি ঘর, সেখানেই থাকে এই কবিরাজ। ছনের তৈরি ঘর যেরকম হয় ওইরকম আর কি। তো বাইরে থেকে তাকে ডাক দেওয়া হয়নি, ঘর থেকে বাইরে বের হয়ে আসেন। কবিরাজটি ছিলেন একজন বৃদ্ধা মহিলা, বয়স আনুমানিক 70 বছর হবে। তার ছেলে মেয়ে স্বামী কেউই নাই, তিনি একাই থাকেন এই ঘরে, ইবাদত বন্দি করেন। তো বৃদ্ধা হলে কি হবে, তার চলাফেরা 8-10টা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে, বৃদ্ধা মানুষের যেরকম চলাফেরা একটু দুর্বল হয়ে থাকে, উনি ওরকম না আর কি। তো বৃদ্ধা মহিলাকে সবকিছু খুলে বলা হয়। তো উনি শোনার পরে বলেন যে আমি তো আসলে রাতে কাজ করি না, আমার যে জিন ওস্তাদ আছে তার নিষেধ আছে রাতে কাজ করা, আপনারা কালকে সকালে আসেন। এরপর সবাই মিলে তাকে অনেক জোরাজুরি করে। এরপর তিনি রাজি হন, বলেন যে আমার তো আসলে ওস্তাদের নিষেধ আছে, তারপরও আপনারা আসছেন এত দূর থেকে, দেখি কি করা যায়। উনি একটা আসনের মতো জায়গায় গিয়ে বসেন। তো কবিরাজ সবাইকে বলেন যে আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ কোনো কথা বলবেন না, আমার ওস্তাদ আপনাদের সবকিছু জানিয়ে দেবে। মাটিতে গোল বৃত্ত এঁকে ক্রসের মতো কিছু চিহ্ন দিয়ে সূরা কালাম পড়তে থাকেন তিনি। এরপর উনি ওনার ওস্তাদ জিনের মাধ্যমে কথা বলতে থাকেন। মামা সহ সবাই মনোযোগ দিয়ে শুনছিলেন। তো ওস্তাদ জিন ওই বৃদ্ধা কবিরাজের মাধ্যমে, মানে তার ভিতরে পজেস হয়ে বলছে যে এই সাইদুর মিয়াকে 7টা পিশাচ জাতির জিনে আসর করেছে, ওকে 7 জন মিলে তিলে তিলে খেয়ে ফেলেছে। তারপর কবিরাজ সবাইকে বলেন রোগীর কাছে যারা আছে তারা যেন ভয় না পায়, আর ভয় পেলে দরজা জানালা সব বন্ধ করে রাখতে বলবেন, বাচ্চাদেরকে রোগীর কাছ থেকে দূরে রাখবেন, ওখানে কিছু ভয়ের ঘটনা ঘটবে, কেউ যেন ভয় না পায়। কবিরাজ বলেন, ওই সময় অবশ্য ওই জিনটা বের হয়ে গেছে আর কি। তো ওই কবিরাজ, মহিলা কবিরাজ বলেন যে তার জিন ওস্তাদ রোগীর কাছে গিয়ে পিশাচগুলোকে ধরে আনবেন। তো তারপর এই মিলন মামা ডলি মামিকে ফোন করে বলেন, ডলি মামি তো ওই বাড়িতে ছিলেন, সাইদুর মিয়ার বাড়িতেই ছিলেন। তো ফোন করে বলেন যে তোমরা যারা রোগীর কাছে আসো তোমরা কিন্তু কেউ ভয় পাও না, দরজা জানালা বন্ধ করে রাখো, বাচ্চাদেরকে অন্য ঘরে পাঠিয়ে দাও, ওখানে কিছু একটা ভয়ের ঘটনা ঘটবে, কবিরাজের জিন ওখানে যাবে, কবিরাজ তার কাজ করছে।
তো যে কথা সেই কাজ, ওখানে যারা ছিল সবাই খুব অ্যালার্ট হয়ে যায়, দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। সব ঠিক হওয়ার পর বৃদ্ধা কবিরাজ তার ওস্তাদ জিনকে চালান করে দেন সাইদুল মিয়ার বাড়িতে। ডোয়ালি মামির ভাষ্য মতে ওই বাড়িতে হঠাৎ করে প্রচুর বাতাস বইতে থাকে। টিনের চালের উপর মানুষ হাঁটলে যেরকম আওয়াজ হয়, ঠাস ঠাস টন টন এরকম ওরকম হচ্ছে। হঠাৎ করে বন্ধ দরজা ধপাস করে খুলে যায়, ঘরের ভেতরে একটি দমকা বাতাস ঢোকে, ঘরের ভেতরে শোকেস সহ সবকিছু থরথর করে কাঁপতে থাকে। হুট করে কিছুক্ষণ পর আবার সব বন্ধ হয়ে যায়। এরপর ওই বাড়িতে আর কিছুই ঘটেনি। তো মামি সহ ওখানে যারা ছিলেন সবাই কিন্তু এই ঘটনা প্রত্যক্ষ করেছেন। মূলত ওখান থেকে ওই ওস্তাদ জিন পিশাচ জিনকে ধরে নিয়ে যায়। তখন ওই যে বৃদ্ধা কবিরাজ, তার মধ্যে পিশাচ 7টি জিনের মধ্যে একটি হাজির হয়েছে। এরপর বলতে থাকে, আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে, সাইদুরের কৃতকাজের শাস্তি পাইতেছে। আমরা 7 জন ওই বট গাছে থাকতাম অনেক বছর ধরে, ও আমাদের থাকার জায়গা নষ্ট করছে, গাছ কেটে ফেলছে, তাই আমরা 7 জন ওকে কৃতকর্মের শাস্তি দিতেছি। আমরা ওকে খেয়ে ফেলাইছি, তো আমাদের 7 জনের মধ্যে 6 জন ওকে খেয়ে ছেড়ে চলে গেছে। আমি হলো সবার ছোট, এখন আমি ওকে খাচ্ছি। 6 জন তো খায় চলেই গেছে, আমার খাওয়া অল্প একটু বাকি আছে। এখন তো ও আর বাঁচবে না, ওর যা করার তো আমরা করে ফেলছি। কবিরাজ তখন একটু কঠোর হন। ওই পিশাচ জিনটার ভিতরেই কিন্তু ওই জিনটা আবার কথা বলছে, একই সাথে 2টা জিন কথা বলছে। ওই জিনটা আবার বলছে, তুই কি যাবি না অন্য ব্যবস্থা করব? তখন ওই জিনটা বলছে যে আমি নাই চলে গেলাম, আমাকে ছেড়ে দে, আমি চলে যাই, আমি আর আসবো না। কিন্তু মনে রাখিস, ওর তো যা খাওয়ার আমরা খাইয়ে ফেলছি। আমার না হয় অল্প একটু খাওয়া বাকি ছিল, সেটা খাইলাম না, কিন্তু ওর তো আর বাঁচার সম্ভাবনা নাই রে। এরপর ওই যে সাইদুল মিয়ার ছেলে হাসান, সে বিভিন্ন সময় চিন্তা করছে, জিনেরা যখন চলে যায় প্রমাণ রেখে যায় যে ডাল ভেঙে গেছে, এটা সেইটা। ও তখন বলে ওঠে, ওই সময় কিন্তু কথা বলা নিষেধ সবার। ওই হাসান বলে ওঠে, আচ্ছা পিশাচ যে এখান থেকে চলে গেছে, প্রমাণ কি? এইটা বলার সাথে সাথে গায়েবী ভাবে এমন ঠাস করে একটা চর মেরেছে হাসানের গালে। বিষয়টা শুনতে হাস্যকর মনে হলেও হাসানের গালে 5 আঙ্গুলের দাগ বসে যায়। ওই সময় সে অনেক ব্যথা পায়। কথা বলা নিষেধ করা সত্ত্বেও সে কথা বলেছে। তখন ওই কবিরাজের ভিতরে থাকা জিনটা বলে ওঠে, পাইছিস প্রমাণ যে পিশাচটা চলে গেছে? তবে এই কথা বলার পর দেখা যায় যে একটা গাছের একটা কাঁচা ডাল ভেঙে পড়ে। মূলত যখনই বলছে প্রমাণ কি, তখনই ঠাস করে অদৃশ্যভাবে চর মেরে দিছে, মানে এটাই প্রমাণ। তো যাই হোক, এরপরে ওই জিন ওস্তাদ ওই কবিরাজের ভিতর থেকেই বলে, আসলে আমি যতটুকু ওই রোগীকে দেখলাম, ওকে তো আসলে বাঁচানো সম্ভব না। ওর শরীরের ভেতরে এমনভাবে খেয়ে ফেলছে, এরা হচ্ছে মাংস চোষা জিন। মাংস ওরা চাবায় খায় না, এরা চুষে চুষে মাংস খায় ফেলে। মূলত এই ধরনের জিনদের খপ্পরে পড়ছে, ওরা ওকে খেয়ে ফেলছে ভিতর থেকে। ওর তেমন কিছু আর নাই। আসলে আরো যদি কিছুদিন আগে আনা যাইতো তাহলে আমি চেষ্টা করতাম, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিচ্ছে, কিন্তু এখন তো আর কিছু করার নাই, শেষ সময় চলে আসছে, এখন আমার আর কিছু করার নাই রে, ওকে নিয়ে যা তোরা, এরকম ভাবে বলে দেয়। এরপর কবিরাজের যে ওস্তাদ জিন কবিরাজের শরীর থেকে বাইরে বের হয়ে চলে যায়। আসলে তখন তারা চলে যায়, কবিরাজকে কিছু টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু কবিরাজ সেটা ফিরিয়ে দেন, বলছে না, আসলে রোগী সুস্থ হয় না, এই রোগীর কোনো কাজই করতে পারলাম না, হাদিয়া তো নেওয়া যাবে না। আর তাছাড়া আমি এমনিতেও হাদিয়া নেই না, হাদিয়া নিলে কি আমার ঘর বাড়ির অবস্থা এরকম থাকে নাকি? আমার ওস্তাদের বারণ আছে, আপনারা যেদিক দিয়ে যাবেন পেছন দিকে তাকাবেন না, পথে যাওয়ার সময় ছোটখাটো সমস্যা হইতে পারে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আমার ওস্তাদ জিন আপনাদেরকে এগিয়ে দিয়ে আসবে। তো সত্যি ওনারা ওই অটো নিয়ে যখন রওনা দিয়েছেন, তখন নাকি অটোটা আগাতে চাচ্ছিল না, মনে হচ্ছে অনেক ভারী হয়ে গেছে, বারবার অটো বন্ধ হয়ে যাচ্ছিল। তো তারপরও আল্লাহর রহমতে ওনারা চলে আসছেন। তো আসার পর সবাই হাত মুখ ধুয়ে সাইদুল মিয়ার কাছে যায়। তো মামি সহ সবাই তখন সাইদুল মিয়ার কাছেই বসেছিল। ওই বাড়িতে ঘটা ঘটনাগুলো সবকিছু খুলে বলা হয়। আসলে ইতোমধ্যে সাইদুল মিয়ার খিচুড়ি আরো বেড়ে যায়। এভাবেই রাত পার হয়ে যায়। পরদিন সকালবেলা, সকাল 7টা সাড়ে 7টার দিকে সকলকে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সাইদুল মিয়া চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দিনই বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এভাবে একটি পরিবারের মূল কর্মজীবী, যার দ্বারা সংসার চলত, তাকে হারিয়ে ফেলে পরিবারটি। পরবর্তীতে এই যে হাসান ভাই, মানে সাইদুল মিয়ার ছেলে, উনি
টিনের ব্যবসা শুরু করেন। উনি বিয়ে করেছেন, তার এই বর্তমানে সংসার চলছে, তার বড় বোনেরও বিয়ে হয়ে গেছে। আর এই ঘটনার পর ওই পরিবারে আর কোনো ভয়ের ঘটনা হয়নি, এটাই জানিয়েছেন। তবে পরবর্তীতে ডলি মামি তার বোন পলিকে প্রতিশোধের কথা যদি মানে বলেছিলেন যদিও বা, কিন্তু এই যে পলি বেগম উনি সেটা নাকচ করে দেন। উনি বলেন যে আল্লাহ সব দেখছেন, আল্লাহ আছেন উপরে, এই ওসিলায় হয়তোবা আমার স্বামী জান্নাতে যাবেন, এজন্য আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। পরকালে আল্লাহ বিচার করবেন ওই জিনদেরকে, কারণ সে তো কোনো অপরাধ করে নাই, এটা তার পেশা, সে গাছ কাটতে গেছে, কাটছে। আগে থেকে তো তাকে তো কোনো সতর্কতাও অবলম্বন করার সুযোগ দেওয়া হয় নাই, এই জন্য তাকে তারা হত্যা করছে, শাস্তি তারা পাবে, আর ইনশাল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করবেন, এটাই তার কথা ছিল। তো আল্লাহ তাআলা সাইদুর মিয়ার ভুল ত্রুটি ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। প্রিয় লিসেনার্স, এইভাবেই কিন্তু ভুলের কারণেও না, এটা বলতে হবে হঠাৎ বিপদ, এর কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা আমাদের চলে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন প্রিয় লিসেনার্স চলে যাব আমরা আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন। ওনার নাম মেহেদি হাসান। ওনার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে। উনি এর আগেও একটি ঘটনা পাঠিয়েছিলেন। তো এবারের যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত ওনার বড় আপুর সাথে ঘটেছিল। আর ঘটনাটি মূলত এখন থেকে প্রায় 15-16 বছর আগের ঘটনা, সেই হিসাবে 2009-10 সাল এরকম সময় হবে আর কি। তো ঘটনাটি মূলত ঘটেছিল ওনার বড় আপু এবং ওনার বড় আপুর বান্ধবীর সাথে। তখন ওনারা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাজীপাড়া গ্রামে থাকতেন। ওনার বড় আপুর নাম হচ্ছে সুমনা, আর ওনার বড় আপুর বান্ধবীর নাম হচ্ছে অজান্তা। ওনাদের দুজনেরই অনেক বড় চুল ছিল, দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওনারা যখন স্কুলে যেতেন আসতেন সবসময় একসাথে যাওয়া আসা করতেন। ওই সময় কিন্তু ওনার বড় আপু এবং বড় আপুর বান্ধবী তারা দুজনই 5ম শ্রেণীতে লেখাপড়া করতেন। আর এই মেহেদি হাসান ভাই উনি পড়তেন 3য় শ্রেণীতে, একই স্কুলে পড়তেন। তো সমস্যাটা হয় কি, একটা গাব গাছকে কেন্দ্র করে, ওই গাব গাছকে কেন্দ্র করে অনেক ঘটনা আগে থেকে শোনা যেত। অনেকেই নাকি ওই গাছে একটা সাদা বিড়াল দেখতে পেত। এটা নিয়ে বিভিন্ন ধরনের ঘটনাই আছে। এদিকে এই সুমনা আপুর তো বয়স ওই সময় বেশি ছিল না, আর এই অজন্তা আপুরও বয়স ওই সেম, ক্লাস 5-এ পরে, যেহেতু বয়স আর কত হবে, 11-12 বছর সর্বোচ্চ এরকম আর কি। হয় কি, ওই গাছটা ছিল হচ্ছে প্রাইমারি স্কুলের পাশে। ওই প্রাইমারি স্কুলের পাশে একটা বড় বাঁশবাগান রয়েছে, ওই বাঁশবাগানের সাথেই ওই গাব গাছটা। স্কুলে যখন টিফিনের ছুটি দিত তখন এই মেহেদি ভাইয়ের আপু এবং ওনার আপুর বান্ধবী দুইজন ওই গাব গাছের কাছে গিয়ে চুলটা একটু খুলে দিয়ে গল্প করত। ওই সাইডে অবশ্য ওনারা দুজন যেতেন, আরো যে অনেকে যেতেন না বিষয়টা এরকম না, আরো অনেক মেয়েরাই যেত তাদের স্কুলের আর কি। তো বিষয়টা এরকম যে ওই জায়গায় যে নির্জন এরকম না, ওখানে সবসময় লোকজন আসা যাওয়া করতেছে। বাঁশঝাড় বা গাব গাছের কারণে যে ওখানে লোকজন আসা যাওয়া কম করে এটা মনে করার কোনো কারণ নেই, কারণ স্কুলের বাচ্চারা সবসময় ওই দিক দিয়ে খেলাধুলা করতেছে। এখন হয়েছে কি, ওনারা দুজন চুলটা খুলে দিয়ে, স্থানীয় ভাবে চুল এড়া দেয়া বলে আর কি, তো ওনারা ওই চুলটা খুলে দিয়ে ওই গাছের সাথে হেলান দিয়ে গল্প গুজব করতেছেন আর কি। তবে টিফিন পিরিয়ড বলতে আমরা যেটা বুঝি, এটা কিন্তু দুপুরবেলা, মানে ভর দুপুরবেলা, যখন লাঞ্চ টাইম আর কি, ওই সময় ওনারা ওইখানে বসে দুইজন মিলে গল্প করতেছে। তো অনেকক্ষণ ধরে গল্প করার পর আবার যখন ঘন্টা দিয়ে দিয়েছে স্কুলে, তারা আবার ক্লাসে চলে আসছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। ওই রাত্রেও কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয় তার পরের রাত্রে। রাত তখন 11টা কি 11:30, হঠাৎ করে এই সুমনা আপুর যে বান্ধবী, সেই বান্ধবী যিনি, ওনার কোনো একটা সমস্যা হয়েছে, তার বাড়ির থেকে একজন লোক চলে আসছে, এসে বলছে যে ওই অজান্তা তো অনেক কান্নাকাটি করতেছে, সে সুমনাকে দেখতে চাচ্ছে, তাড়াতাড়ি যাইতে হবে। তখন ওই বাড়ির থেকে যেহেতু লোক আসছে,
এই জন্য এই সুমনা আপু ওনার বাড়ির আরেকজন লোককে সাথে নিয়ে উনি রওনা দিয়েছেন। বাসাটা তো কাছাকাছি ছিল, উনি তো ওইখানে গেছেন। যাওয়ার পর দেখা যাচ্ছে যে অজান্তা যিনি, উনি খুব বিশ্রী ভাষায় সবাইকে গালিগালাজ করছে আর বলতেছে সুমনা কই, সুমনা কই, ওকে ডাক, ওকে ডাক, ওকে আমি দেখবো, ওকে আমি দেখবো। তো ওই সময় দেখা গেল যে একজন কবিরাজও আসছে, লোকাল এক কবিরাজ আর কি, দূরের কেউ না। তো সে ঝাড়ফুঁক করার চেষ্টা করছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিছু থেকেই কিছু হচ্ছে না আর কি, এই একই রকম ভাবে আচরণ করছে। এদিকে যখন এই সুমনা আপু এই অজান্তা আপুর কাছে গেছে, কাছে যাওয়ার পর হঠাৎ করে তার আচার আচরণের পরিবর্তন ঘটে যায়। যে একটু আগেও নিজের চুল টেনে ছিঁড়ছিল, তার শক্তির সাথে কেউ পেরে উঠছিল না, হঠাৎ করে তার ভিতর একদম স্বাভাবিক আচরণ, হেসে দিয়ে সুমনা আপুকে বলছো, সুমনা তুই আসছিস, আয় আয় কাছে আয়। এদিকে হয়েছে কি, এই অজান্তা আপুর আচরণের কারণে সুমনা আপু দূর থেকে দেখেই তো ভয় পাইছে, সে আর কাছে যেতে চাচ্ছে না। হঠাৎ করে তার এরকম রহস্যময় ভাবে আচরণ পরিবর্তিত হয়ে এত ভালো আচরণ এবং রহস্যময় ভাবে হাত ইশারা করে ডাকছে, সুমনা আয় আয় আমার কাছে আয়। এখন সুমনা আপু ভয়ে ভয়ে আগাইছে। যখন আগাইছে তখন এই অজান্তা আপু মানে একটা লাফ দিয়ে এসে সুমনা আপুকে টাচ করছে হাতে। টাচ করার সাথে সাথে এই যে অজান্তা, তার আর কোনো সেন্স নাই, সে ফিট হয়ে গেছে। আর তখন সুমনা আপুর কাছে মনে হলো হঠাৎ করে তার শরীরটা ভারী হয়ে গেছে, তার ভিতরে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু ওই সময় যে খুব বড় ধরনের পরিবর্তন, বিষয়টা এরকম না। কবিরাজ কিছু একটা সন্দেহ করে। তখন কবিরাজ বলে, আচ্ছা তোমরা দুজন তো বান্ধবী, সবসময় একসাথে চলাফেরা করো, আমি তো দেখি তোমাদের দুজনের সাথে কি এমন কোনো ঘটনা ঘটছে যেটা অস্বাভাবিক? এখন একজন তো অজ্ঞান হয়েছে, ও তো কিছু বলতে পারতেছে না। তখন সুমন আপু বলে, না তো এমন তো কিছু মনে পড়ে না, এমন তো কিছু বলতে পারি না। তখন ওই কবিরাজ বলে, আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি, একটু পরীক্ষা করে দেখি যে ঘটনাটা কি। তখন ওই কবিরাজ এই অজান্তা আপুর মাকে বলেন যে আপনি একটু আলু সিদ্ধ করে নিয়ে আসেন, আমি একটু আলু সিদ্ধ দিয়ে পরীক্ষা করব। উনি বেশ কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে আসেন অল্প সময়ের মধ্যেই। ওইখানে কিন্তু এই যে মেহেদি ভাই, উনিও ছিলেন উপস্থিত, উনি এই সুমন আপুর সাথে গিয়েছিলেন ওই বাড়িতে। তো অল্প সময়ের মধ্যে আলু সিদ্ধ করে আনা হয়। ওই আলুগুলো কবিরাজ নিজেই একটা শক্ত কিছু দিয়ে কয়েকটা ভাগে ভেঙে নেন আর কি, সিদ্ধ আলুর উপর চাপ দিলে যেভাবে ফেটে যায় না, তো ওইটাই একটু একটু করে উপস্থিত সবাইকে হাতে হাতে দিচ্ছিলেন। আর এক টুকরো এই সুমন আপুকে দিয়েছেন। এর মধ্যে কিন্তু এক টুকরো এই মেহেদি হাসান ভাইও খেয়েছেন। তো মেহেদি হাসান ভাই খাইছেন আলু সিদ্ধ, কোন ধরনের লবণ ছাড়া, মরিচ ছাড়া, যেরকম লাগে আর কি ওরকমই স্বাদ লেগেছে, সবার কাছে একই রকম স্বাদ লেগেছে। কিন্তু সুমনা আপু যখনই মুখে দিয়েছে তখন উনি বলছে, ওয়াক থু, এই পচা জিনিস এ কেউ খায় নাকি, কি ভয়ঙ্কর পচা জিনিস, কি বিশ্রী রকমের স্বাদ, এটা বলে ফেলে দিছে। সাথে সাথে কবিরাজ বলে যে ঘটনা তো ঘটে গেছে, কোনো একটা বদ জিনের সম্পর্ক এখানে রয়েছে, আর এই জিনটা এখন অজান্তাকে ছেড়ে ওর শরীরের ভিতরে ঢুকে গেছে, এখন তো একে ঝাড়ফুঁক করতে হবে। তখন কবিরাজ ওনাকে কিছুটা ঝাড়ফুঁক করে দেন এবং বলে দেন যে সুমন আপুকে একটু সাবধানে রাখতে। তো ওখানে কিন্তু এই সুমন আপুর মাও গিয়েছিলেন। উনি কিন্তু বিষয়টা খুব একটা আমলে নেয় নাই। উনি চিন্তা করছেন ছেলেবেলে তো বেশি লেখাপড়া করে, অবশ্য এই সুমন আপু অজান্তা আপু দুজনেই ভালো স্টুডেন্ট ছিলেন, ওরা খুব বেশি লেখাপড়া করতেন। চিন্তা করছে যে বেশি লেখাপড়ার কারণে এই দুটোর মাথা মনে হয় কোনো সমস্যা হয়ে গেছে, ঠিক হয়ে যাবে পরে। এক সপ্তাহের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। অজান্তা আপুও ভালো, সুমন আপুও ভালো। এক সপ্তাহ পর ওনারা পারিবারিকভাবে, মানে সুমন আপুর পরিবারের সদস্যরা পারিবারিকভাবে এই মেহেদি হাসান ভাইয়ের কাকাতো বোনের, মানে চাচাতো বোনের বিয়ে খেতে পরিবার সহ ওনারা ঝিনাইদহ হয়ে আসছেন শহরে। এসে প্রথম দিন কোনো সমস্যা হয়নি, সমস্যা তার পরের দিন রাতের বেলা ওনার ওই চাচাদের বাসায় রাতের বেলা দেখা যাচ্ছে যে ওনারা সবাই একসাথে খেতে বসছেন। তো মেহেদি হাসান ভাইয়ের আব্বুর পাশেই মেহেদি হাসান ভাইয়ের আপু, মানে এই সুমন আপু খাবার খেতে বসছে। হঠাৎ করে এই মেহেদি ভাইয়ের আব্বু দেখে
এই সুমনা আপু উনি হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে যাচ্ছেন। যাওয়ার পর মাংসের হাঁড়িটা হাতে করে নিয়ে আসতেছে, এবং হাতে করে নিয়ে আসছে, এক হাত দিয়ে ধরছে একটা ভারী হাঁড়ি, ওর ভিতরে বেশ অনেক মানুষেরই রান্না ছিল আর কি, মাংস রান্না ছিল। তো আর এক হাত ভিতরে দিয়ে মাংস তুলে খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে দেখতে মনে হচ্ছে যে মাংস সে আসলে গিলছে, সে চাবাচ্ছেও না, হাড় সহ গিলে ফেলছে, এমন একটা অবস্থা। তখন ওনার আব্বু বলছে, এই সুমনা কি করিস? তখন ভয়ঙ্কর দৃষ্টিতে তার বাবার দিকে তাকে এবং গালিগালাজ শুরু করে দেয়। বলে যে তোর এত বড় সাহস আমার খাবারে তুই বিরক্ত করিস, তোর সাহস তো কম না। হঠাৎ করে নিজের মেয়ের এই ধরনের আচরণ দেখে উনিও তো ভয় পেয়ে গেছে, আরে এটা কি, এটা তো স্বাভাবিক কিছু না। উনি তো বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো অস্বাভাবিক বিষয় আবার শুরু হয়েছে। তখন ওনার আম্মু তো ছিল, মানে সুমনাপুর আম্মু তো ছিল, উনি বুঝতে পারছিলেন যে ওই যে কবিরাজ বলছিল ওইটাই তো সত্য রে, আসলে তোর মাথার কোনো সমস্যা হয় নাই, নিশ্চয়ই জিনে ধরছে। সাথে সাথে এই মেহেদী হাসান ভাইয়ের আব্বু, এই মেহেদী হাসান ভাইয়ের চাচা তো এক দাদা রয়েছে, তাকে ডেকে আনতে বলে। তো ওই দাদার সম্পর্কে একটা ধারণা দেওয়াটা জরুরি। ওই দাদার সাথে নাকি 5-6টা জিন রয়েছে, আর উনি করতেন কি, প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে ওনার বাড়িতে একটা আপ্যায়নের ব্যবস্থা করতেন। ওই জিনেরাও নাকি খাবার খেত, তাদের জন্য আলাদা করে অনেক ব্যবস্থা করা হতো আর কি। তো অনেক মানুষ ওই সময় সেখানে আসতো, জিকিরাজগার হতো আর কি। ওনার দাদার কারণে ওই গ্রামে কোনো মানুষের উপর নাকি সহজে কোনো জিন ভর করতো না। ওই জিনগুলো অনেক একটা প্রোটেকশন দিয়ে রাখতো ওই গ্রামের মানুষদেরকে, এটা শোনা যায় আর কি। তো সেই দাদার নাম হচ্ছে সিরাজ মণ্ডল। তো সেই দাদুকে ডাকতে পাঠানো হয়। তো দাদু শোনার সাথে সাথে উনি দ্রুত চলে আসেন। তো দাদু আসার সাথে সাথে, মানে আসেও নাই, বাড়ির কাছাকাছি হঠাৎ করে সুমন আপু বলে উঠছে, ওরে বাবা রে, ওরে মারে, এ কে আসছে রে, আমারে মাফ করে দে রে, আমারে মাফ করে দে, আমি চলে যাবো, আমি চলে যাবো। তো দাদা তো দূর থেকে শুনতে পাইছে। তখন দাদা বলতেছে, হ্যাঁ রে, এখন ভয় পাস কেন? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই লোক আর খুঁজে পাইলি না, তুই আমার নাতনির উপরে ভর করছিস, তোর তো মাফ নাই রে, তোর বাপের নাম, দাদার নাম, তোর 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবো, দাঁড়া, অপেক্ষা কর। এদিকে আপুর ভেতরে থাকা ওই জিনিসটা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবাই তো অবাক হয়ে গেছে যে এতক্ষণ যে রাগ নিয়ে সবাইকে গালিগালাজ করছে, সে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে এই দাদুকে দেখে। দাদু তখন এই সুমনা আপুর কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরে বলছে, বল কিভাবে তুই আমার নাতনির উপর আসছিস? তখন ওই জিনিসটা বলছে, আমারে মারিস না, আমি সব বলছি, আমি তো আসলে ওই গাব গাছে থাকি, অনেক আগে থেকে বসবাস করি, আমি তো কাউকে ভয়ও দেখাই না, মাঝে মাঝে মানুষ সাদা বিড়ালের আকৃতি থেকে আমাকে দেখে, আমি তো কাউকে আশ্চর্য করি না। তো সেদিন দুপুরবেলা ওরা চুল খুলে দিয়ে দাঁড়াইছিল, এরপর আমি ওর বান্ধবী অজান্তার শরীরে ঢুকছি, আর এরপর ও যখন আসছে তখন ওর শরীরে ঢুকছি, আর ওকে তো ঝাড়ফুঁক করে দিছিল কবিরাজ, এই জন্য সপ্তাহখানেক ওর তেমন কিছু করতে পারি নাই, এই জন্য এখন আবার আসছি, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো আসবো না। তখন ওই দাদু বলেন, সিরাজ মণ্ডল দাদু বলেন, যেহেতু ভুল স্বীকার করছিস, ভুল হইছে, সুতরাং এখনই চলে যাবি, ভবিষ্যতে আমার নাতি নাতনির দিকে চোখ তুলেও তাকানোর সাহস করবি না। শুধু আমার নাতি নাতনি কেন, আশেপাশে আর কারোরই কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। যা, তুই যেখানে ছিলি ওইখানে চলে যা, তোকে কেউ বিরক্ত করবে না, কিন্তু মনে রাখিস তুই কাউকে বিরক্ত করছিস এটা যেন আর না শুনি। এরপর কি হয়, সাথে সাথে নাকি ওই জিনিসটা চলে যায়। আর আপু একটু মনে হচ্ছে যে একটু মাথাটা ঘুরলো, এরপরে উনি স্বাভাবিক হয়ে যান আল্লাহর রহমতে। এরপরে আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ভর দুপুর বেলা এই ধরনের গাব গাছ, দেবদারু গাছ, জাম গাছ, এই ধরনের গাছগুলোর নিচে যাওয়া উচিত নয়, বিশেষ করে যারা নারী শিশু রয়েছেন, চুল খোলা অবস্থা তো অবশ্যই না। আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকবো। আর সুমন আপু এবং অজন্তা আপু, ওনাদের আসল নামটা দিয়েছিলেন মেহেদী হাসান ভাই। ওনারা তো এখন বিবাহিত, সংসার জীবন পালন করছেন। ওনাদের আসল নাম যদি আমরা বলি তাহলে পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবেও ওনারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, যেহেতু ওনারা শ্বশুর বাড়িতে রয়েছেন।
হয়তোবা তারা চিন্তা করতে পারে এদেরকে জিনে ধরছিল, এটা সেটা নিয়ে অনেক কথা শোনাতে পারে, এই জন্য ওনাদের অন্য নাম আমরা ব্যবহার করেছি। তো ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান ভাইকে আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম হৃদয় মিয়া। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। উনি বর্তমানে কাতারের সানাইয়া নামক স্থানে থাকেন। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে। আমাদের থার্সডে নাইটের 127 এবং 142তম আয়োজনে ওনার দুটি ঘটনা কিন্তু আমরা প্রচার করেছি। উনি প্রতিনিয়ত ঘটনা পাঠিয়ে যাচ্ছেন, জাযাকাল্লাহু খাইরান। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আফরান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের পক্ষ থেকে। আপনাদের এত পরিশ্রম, এত কষ্ট, এর পরেও যে আপনারা ঘটনা লিখে পাঠান, আমাদের কথা যে আপনাদের মনে রাখার মতো সময় হয়, এজন্যই আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আসলে প্রবাস জীবনে, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে থাকেন তাদের কথা বলছি, এত কষ্ট তাদেরকে করতে হয়। বিশেষ করে দুবাইতে না গেলে এই বিষয়টা বোঝাই আসলে মুশকিল হয়ে যায়। অন্যান্য জায়গায় রয়েছে মধ্যপ্রাচ্যের, সেখানেও অনেক মানবেতর জীবনযাপন করতে হয়, তবে দুবাইতে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেখানে আধুনিক যে দাস প্রথা সেটা কিন্তু রয়েছে। আমাদের অনেক রেমিটেন্স যোদ্ধা ভাই ওখানে গিয়ে এমন জালে আটকে গেছেন, চাইলেও কিন্তু সেই জাল থেকে বের হতে পারেন না। এই জন্য দুবাইকে বলা হয় আধুনিক এক দাসত্বের নগরী। এখানে মানুষ যায় নিজের ইচ্ছায়, কিন্তু ফিরতে কিন্তু সহজে পারে না। বাধ্য হয়ে মানুষ গেম খেলার মতো ভয়ঙ্কর পদক্ষেপ নেয়, যেখানে দুবাই থেকে ইটালি, গ্রিসে যাওয়ার জন্য ভয়ঙ্কর সেই সমুদ্র যাত্রা সহ আরো ভয়ঙ্কর কিছু স্থলপথের যাত্রা রয়েছে, যেই যাত্রায় অনেকেই আর কখনোই তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেন না। মধ্যপথেই যাত্রা থেমে যায়, মারা যায়, অথবা স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, দালালদের খপ্পরে পড়ে দালালরা কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করে পরিবারকে একদম সর্বশান্ত করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমাদের প্রতিটি রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি রয়েছে শ্রদ্ধা, ভালোবাসা। আমরা আমাদের এই আফরান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের একদম শুরু থেকে আমরা সবসময় বলে এসেছি, আফরান দ্য হরর ওয়ার্ল্ড পরিবার আমাদের প্রতিটি রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময় রেখেছে, রাখছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও সেটা অব্যাহত রাখার চেষ্টা করবে। প্রিয় লিসেনার্স, হৃদয় মিয়া উনি এর আগে কিন্তু যে ঘটনাগুলো পাঠিয়েছিলেন আপনারা চাইলে সেটা শুনে আসতে পারেন, বিশেষ করে 127 এবং 142 নম্বর এপিসোডে। তো 142 নম্বর এপিসোডে উনি কাতারের একটি ক্যাম্প সম্পর্কে কিছুটা বলেছিলেন, যে সেখানে কেউ একা থাকলেই মারা যায়। সেই রহস্যময় ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই ঘটনাটি ঘটেছিল কাতার বিশ্বকাপেরও প্রায় 2 বছর আগে। তখন কাতার এখনকার মতো এত যেরকম ডেভেলপ আমরা দেখি আর কি, তা কিন্তু এতটা দেখা যেত না। কারণ হচ্ছে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করেই মূলত কাতারকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছিল। পৃথিবীর বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলো এখানে এসেছিল কাজ করার জন্য। সেখানে কাতারেরও কিছু উন্নত মানের রেপুটেড কোম্পানি ছিল। তো যে কোম্পানির ক্যাম্পে ঘটনাটি ঘটে, এই কোম্পানির মোটামুটি যে শেয়ারটা ছিল পুরো কাতার ডেভেলপমেন্টের কাজে, সেটা ছিল প্রায় 60 থেকে 70%। এরা রাস্তা এবং ফ্লাইওভারের কাজগুলো পেয়েছিল। অর্থাৎ রাস্তা এবং ফ্লাইওভারের যত কাজ কাতার ওই সময় করেছিল, তার 60 থেকে 70% এই ডেভেলপমেন্টের কাজটা ওই কোম্পানি পেয়েছিল। সঙ্গত কারণে তার নাম বলছি না। যে কোম্পানি এত পরিমাণ কাজ পেয়েছে, তাহলে বুঝতেই হবে
তার কি পরিমাণ লোকের প্রয়োজন হবে। এত লোক বিভিন্ন দেশ থেকে নিয়ে আসবে, তাদের থাকার ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, এটা তো চারটিখানি কথা না। এই জন্য কাতারের রাজধানী দোহার অদূরে একটি নির্জন মরুভূমিতে খুব সুন্দর করে ক্যাম্প বানানোর কাজ চলছিল আর কি। এক একটা ক্যাম্পে প্রায় 4 থেকে 5 হাজার শ্রমিক থাকতে পারবে। আমরা তো এতক্ষণ বিভিন্ন বিষয় উপস্থাপন করলাম, ক্যাম্প কেন হলো, কাতার কেন এই সমস্ত কাজগুলো করছিল, এত লোকের কেন আনার প্রয়োজন ছিল, সেই সমস্ত বিষয়গুলো বললাম আর কি। এবার আসেন ঘটনাটা কিভাবে উনি পেয়েছেন সেটা আগে বলি। তো এই হৃদয় মিয়া ভাই উনি কাতারে এসেছেন 2024 সালের সেপ্টেম্বরে। আসার পরে দেখেন যে কাতারে কাজ নাই, কত বাঙালি ভাইরা শুধু রুটি খেয়ে আছে। কাতারে একটি রুটি আছে, নাম হচ্ছে খবুজ, 1 রিয়াল হলে 10টার মতো একটি প্যাকেট পাওয়া যায় আর কি। এখানে কাতারের সরকার ভর্তুকি দেয়। আমাদের দেশের ভাইরা যারা কাজ না শিখে দালালের খপ্পরে পড়ে কাতারে চলে আসে, এই খবুজ খেয়ে কিন্তু দীর্ঘ সময় তাদেরকে থাকতে হয়। রুটির সাথে সবজিও খেতে পারে না, মসজিদ থেকে পানি নিয়ে খেতে হয়। আসলে এই দৃশ্যগুলো চোখে দেখলে কেউ চোখের পানি ধরে রাখতে পারবে না। আমাদের এই প্রবাসী ভাইরা কত কষ্ট করেন। তো বর্তমানে তো 2025 সাল, আর উনি মার্চ মাসে ঘটনা পাঠিয়েছিলেন এই যে হৃদয় মিয়া ভাই। তো লুসাই, মিসাইদ ও রাজ লাফানে কিছু প্রজেক্ট চালু হওয়াতে এখন কিছু কাজ আছে। মূলত কাতার যা কাজ করার বিশ্বকাপের আগেই করে ফেলেছে, এই কারণে বর্তমানে কিন্তু কাতারে কাজ খুবই কম। যাই হোক, উনি কিন্তু তখনও কাজ পান নাই। কাজ শিখে আসার পরও কিন্তু কাজ না পাওয়াতে এই হৃদয় ভাইয়ের মামা খুবই চিন্তিত হয়ে পড়েন। মামা তো কাতারেই থাকে, তো উনি চিন্তা করেন যে ভাগিনারে নিয়ে আসলাম, এখন ছেলেটা কাজ পাচ্ছে না, ওর পরিবার তো আমাকে কি মনে করবে। আসলে বাস্তবতা তো দেশের মানুষ ওইভাবে বুঝতে পারে না, এখন কি করি। তো উনি তার এক বন্ধুকে ফোন দেন, যার নাম হচ্ছে ফিরোজ। তো ওই ফিরোজ মামার জানাশোনা একটা কাজের সন্ধান ছিল। অবশেষে আল্লাহর রহমতে ফিরোজ মামার মাধ্যম দিয়েই একটা কাজ মিলে যায় এই হৃদয় ভাইয়ের। তো ওই ফিরোজ মামার কাছেই উনি চলে যান, একই রুমে ওনারা ওঠেন। তো একদিন উনি রুমে শুয়ে আছেন, এক লোক এসে বলে যে ভাই, এই দোহা যেই রুমগুলো আছে এই রুমগুলোর ভাড়া অনেক। তখন হৃদয় ভাই বলে, আরে পাঠান মাঠের কাছে তো রুম ভাড়া কম, ওখানে রুম নিয়ে থাকলেই তো পারেন। তখন লোকটা বলে কি, আরে ভাই মাথা খারাপ নাকি আপনার, জেনে শুনে বিপদে পড়বো নাকি অন্যকে বিপদে ফেলবো। এ কথা শোনার পর হৃদয় ভাই তো অবাক হয়ে যান। তখন উনি বলেন যে বিপদ মানে কিসের বিপদ, এখানে কি চোর ডাকাত আছে কি না? বলে যে না, এইসব কিছু নাই। তাহলে কি আছে? তখন ওই ব্যক্তি বলেন যে ওই জায়গাতে জিনের যন্ত্রণায় কেউ নাকি থাকতেই পারে না, 1 সপ্তাহের বেশি কেউই ওখানে থাকতে পারে নাই। তখন হৃদয় ভাই বললেন যে এত মানুষ এখানে, এত মানুষের ভিড়ও জিন, বিষয়টা তো ঠিক বোধগম্য হলো না। ঠিক তখন মামার বন্ধু ফিরোজ মামা বললেন যে কি যে বলেন ভাই, আমি যে ক্যাম্পে ছিলাম সেখানকার ঘটনা শুনলে তো ভয়ে পালাবেন এখনই। 4-5 হাজার লোকের ক্যাম্পে ঘটে যাওয়া ঘটনা। এরপর যখন হৃদয় ভাই জানতে চাইলেন, তখন মামা শুরু করলেন ঘটনা। তো সেই মামা বলছেন যে যখন উনি প্রথম কাতারে আসেন, তখন বিশ্বকাপের আগে, কাতারে তখন প্রচুর কাজ, এত কাজ যে কোম্পানির ডিউটি করেও যেই লোকজনগুলো আছে তারা লুকিয়ে আউটে কাজ করতেন একটু বেশি টাকার আশায়। তখন তো প্রচুর কাজ, কাতারে কাজের অভাব নাই, টাকাও অনেক পাচ্ছিল সবাই। তো ওনাদের ক্যাম্পে তখন 4 থেকে 5 হাজার লোক, পাকিস্তানি, নেপালি, ইন্ডিয়ান ও বাংলাদেশি, সবাই কোম্পানির কাজও করে, আবার আউটেও গিয়েও কাজ করে, মানে কাজের বাইরে গিয়েও কিছু কাজ ধরতো। তখন আবার আরো এক্সট্রা টাকা কামানো যেত। প্রতিটা লোকই যুবক ও সুঠাম দেহের অধিকারী, ওইভাবেই দেখে নিয়ে আসা হয়েছিল। কিন্তু ওই মামা লক্ষ্য করলেন যে একজন ইন্ডিয়ান লোক, একদম লিকলিকে শরীরের বয়স্ক মানুষ, কোনো কাজ করে না, সারাটা দিন রুমে থাকে। খাবারের সময় দেখা যেত তার জন্য ভালো ভালো খাবার আসতো, গোসলের সময় খালি গোসল করতো, বাকি সময় রুমে বসে থাকে, ঘুমায়, কি যে করে এটাও বোঝে না। তখন কিন্তু ওই মামার মনে সন্দেহ ঢুকলো, যেখানে প্রতিটা মানুষ এত পরিশ্রম করে, কোম্পানির লোকজন
এত কাজের প্রেশার দেয়, কিন্তু এই লোকটা কোনো কাজ না করে দিব্যি খায় দায় আর ঘুমায়। যাই হোক, সেই মামা তো দিনরাত কাজ করতেন, তাই এই ব্যাপারে আসলে মাথা ঘামানোর সময় নেই। তারপর একটা কৌতূহল হতো আর কি। এখন কোম্পানি যদি ওই লোককে কোনো কাজ ছাড়াই টাকা দেয় তাতে ওনার কি? তারপরে মনে একটা কৌতূহল হয় না যে কাতারের মতো জায়গায় কাজ ছাড়া এক মুহূর্ত থাকা যায় না, সেখানে এই লোক দিব্যি শুয়ে বসে কাটাচ্ছে। তো ওনাদের ওই ক্যাম্পে ছোট একটি রুম ছিল, সেখানে প্রতি রুমে 6 থেকে 8 জন করে লোক থাকে। ডাবল বেড, ডাবল বেড বলতে দোতলা বিছানা আর কি, নিচতলায় একটা, উপরে একটা জায়গা, ওই নিচে একজন থাকে, উপরে একজন ঘুমায়। তো থাকার কিন্তু খুব কষ্ট, আর বেডগুলো কিন্তু খুব চাপা চাপা, খুব যে আয়েশ করে ঘুমানো যাবে এমনটা নাই, এত সংকীর্ণ করে ওগুলো তৈরি করা হয়েছিল। কয়েকদিন পর মামা লক্ষ্য করলেন যে ক্যাম্পের কয়েকটা রুম খালি। তখন ওনার তো মেজাজ খুব খারাপ হলো, যেখানে ওনারা 4 জনের জায়গায় 8 জন থাকেন, সেখানে এতগুলো রুম খালি। আচ্ছা, ওইখানকার লোকজন কিছু লোককে ওই সমস্ত রুমগুলোতে পাঠিয়ে দিলেও তো পারে। তো এই মামা একদিন শুক্রবার নামাজের পর সিকিউরিটি অফিসার যান এই ব্যাপারে কথা বলার জন্য। সিকিউরিটি অফিসার ছিলেন ঘানার নাগরিক। তো উনি তখন বলেন যে এখানে কোম্পানি রুম বানাইছে তো আপনাদের জন্যই, তো আপনাদের দিলে তো সমস্যা কি? নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এটা তো আপনাদের বুঝতে হবে। আপনি একটা কাজ করেন, এই ক্যাম্পের যিনি ইনচার্জ তার সাথে কথা বলেন। আমি তো সিকিউরিটি অফিসার, আমি তো সমাধান দিতে পারবো না, আপনি ইনচার্জের সাথে কথা বলেন, উনি যদি আপনাদেরকে ওখানে পাঠান তাতে কোনো সমস্যা নেই। এরপর মামা ওই একটা সময় করে ওই ক্যাম্পের যিনি ইনচার্জ বা ক্যাম্প বস যিনি, তার কাছে যান। এই ভদ্রলোক ছিলেন ইন্ডিয়ান। তো উনি তার কাছে গিয়ে বিষয়টা জানতে চাইলেন যে আমরা তো এত কষ্ট করে থাকি, ওইগুলো ফাঁকা রাখছেন কেন, আমাদেরকে পাঠাই দিলেই তো পারেন। প্রথমে তো ক্যাম্প বস যিনি, উনি তো বলতে চান না, ইনিয়ে বিনিয়ে এড়াই যান। তখন মামা এমন ভাবে ছাই দিয়ে ধরছেন, উনি আর এড়িয়ে যেতে পারছিলেন না। একটা পর্যায়ে উনি বলেন যে আসলে আপনারা তো বাংলাদেশি মুসলিম, আপনারা তো জিন বলেন, আমরা বলি আত্মা। আমরা ইন্ডিয়ানরা আত্মা বলি জিনকে, আর পাকিস্তানিরা জিন্নাত বলে, নেপালিরা দেও বলে। তার মানে হচ্ছে আমরা ছাড়াও দুনিয়াতে এমন কিছু একটা আছে, আমরা বুঝতে পারি কিন্তু দেখতে পারি না। আবার অনেকে এটা বিশ্বাসও করে না। এই যে লোকটাকে দেখছেন, ইনি কে জানেন? এই যে চিকন লিকলিকে। তখন মা বলেন, হ্যাঁ দেখছি তো, উনি তো কোনো কাজ করে না, খালি সারাদিন খায় আর ঘুমায়, কাজ তো করা দেখি না। এই লোক যে কেন আসে এটাও তো বুঝি না। তখন ওই ক্যাম্পাস বললেন, হ্যাঁ ঠিক বলছেন, উনি কোনো সাইটে কাজ করে না, ওনার কাজ এই ক্যাম্পে, উনি খাবেন দাবেন ঘুমাবেন, এটাই উনার কাজ। তখন মা বলেন যে বলেন কি, ঘটনা কি? তখন ওই ক্যাম্প বস যিনি, উনি বললেন যে শোনেন তাহলে, তো এই কাতার সরকার যখন প্রজেক্ট হাতে নেয় তখন এই কোম্পানির সূচনা হয়। আপনারা জানেন এত লোকের বাসস্থানের জন্য দোহাতে বা অন্য কোনো সিটিতে ক্যাম্প করা সম্ভব না, যদিও করা যায় তবে সেটা খুবই ব্যয়বহুল। এই কোম্পানি সিদ্ধান্ত নেয় দোহার বাইরে মরুভূমিতে বড় একটা ক্যাম্প বানাবে। আপনারা তো জানেন যে জিনেরা কিন্তু মরুভূমিতে বসবাস করে, আর এই ক্যাম্প যেখানে বানাবে সেখানেও তো এরকম ঝামেলা থাকবে, এটা তো আমরা বুঝতে পারি। যখন ক্যাম্প নির্মাণের কাজ চালু হয় তখন টুকটাক সমস্যা হচ্ছিল। শ্রমিকদের স্বপ্নে বলছিল যে এখানে ক্যাম্প না বানাতে, এখানে আমরা থাকি বহুদিন ধরে, এখান থেকে চলে যা। কিন্তু উপর মহলের চাপের কারণে একটা সময় ক্যাম্প হয়েই যায়, লোকজনে ক্যাম্পে আসা শুরু করে দেয়। প্রথম প্রথম কিছুদিন ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন ঘটলো ভয়ানক এক ঘটনা। এক রুমে 6 জন লোক ছিল, সবার ছিল নাইট শিফটে ডিউটি। তো এক লোক, উনি কোন দেশের সেটা বলতে পারি না, অসুস্থতার জন্য ডিউটিতে যায় নাই, রুমেই ছিল। সকালে সবাই ডিউটি থেকে আসে, এসে দেখে রুমের দরজা ভেতর থেকে আটকানো। অনেক ডাকাডাকি করার পরও কোনো সারা শব্দ না পেয়ে আমার কাছে একটা লোক আসে যে এই ঘটনা। আমার কাছে অবশ্য এক্সট্রা চাবি ছিল, ওইটা দিয়ে দরজা খুলে দেখি যে লোকটা তার বেডে শুয়ে আছে, তার মুখ দিয়ে ফ্যানার মতো কিছু একটা বের হচ্ছে। আমরা চেক করে দেখি যে তার পালস চলছে, মানে বেঁচে আছে। এরপর তাকে কাতারের হামাদ হসপিটালে নিয়ে চিকিৎসা করানো হয়। জ্ঞান আসার পর এক ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দেয় তিনি। উনি রাতের খাবার খেয়ে বাড়িতে পরিবারের সাথে কথা বলে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায়, গোংরানোর মতো একটা শব্দে। উনি পুরো রুম খুঁজলেন, কিছুই পেলেন না, শব্দটাও নাই। উনি মনের ভুল ভেবে আবার শুয়ে পড়েন। বলা ভালো, উনি
নাকে মুখে কম্বল মুড়ে শুয়েছিলেন। কিছুক্ষণ পর উনি বুঝতে পারলেন শব্দটা মনে হচ্ছে তার মুখের কাছে, এবং উনি লক্ষ্য করলেন ওনার মুখের উপর কম্বলের যে অংশটুকু সে জায়গাটা ভিজে গেছে। উনি যখন মুখের উপর থেকে কম্বলটা সরিয়েছেন, উনি দেখেন ভয়ঙ্কর বিভৎস এক মুখ, মনে হচ্ছে কেউ মুখটা ফাটিয়ে দিয়েছে আর ওখান থেকে রক্ত পড়ছে। ওই রক্তগুলোই কম্বলের ওই জায়গাটার উপর পড়ে জায়গাটা ভিজে গিয়েছে। আর সে আরবিতে বলছে, এটা আমার বাড়ি, আমার জায়গা, চলে যায় এখান থেকে। মূলত এইটা বলার পরপরই ওই লোকটা অজ্ঞান হয়ে যান, তার আর কিছু মনে নাই। তখন সবাই এ কথা শুনে তো আটকে ওঠে। ক্যাম্প বস বলছে যে আমি বুঝতে পারছিলাম ঘটনাটা কি, কিন্তু আমি সবাইকে বললাম আরে না না, ও খারাপ স্বপ্ন দেখেছে। কিছুদিন পর গভীর রাতে একজন ওয়াশরুমে গিয়েছে, যদিও একসাথে 10 থেকে 15টি ওয়াশরুম, কিন্তু গভীর রাত হয়, ওই সময় কেউ ছিল না। হঠাৎ ওনার কাছে মনে হলো কেউ ওনাকে পেছন থেকে এত জোরে লাথি মেরেছে যদি দরজার সিটকিনি ভেঙে বাইরে গিয়ে পড়েছে এবং প্রচন্ড জোরে চিৎকার দিয়ে উঠেছে। সাথে সাথে ক্যাম্প থেকে লোক চলে আসে এবং তাকে রুমে নিয়ে যায়। তো আমিও খবর পেয়ে সেখানে যাই, দেখি লোকটার অবস্থা খুবই খারাপ। জানতে চাইলাম কি হলো, উনি বললেন যে আমি তো ওয়াশরুমে বসছি, মনে হলো কেউ জোরে লাথি মারলো আর বললো কতবার বলবো এখান থেকে চলে যা, এটা আমার জায়গা। এবার জানে মারলাম না, পরে কিন্তু একদম কতল করে ফেলবো, জানে মেরে ফেলবো, এভাবে বলেছিল। এভাবে তো চলছে। এরপর আমি চিৎকার করি আপনারা চলে আসছেন, মানে ওই লোকটা বলছে আর কি। মূলত এগুলো তো আরবিতে বলেছিল, বিশেষ করে ওই প্যারানরমাল যে সাউন্ড যেটা, এটা তো আরবিতেই বলা হয়েছে, আমরা বোঝার জন্য বাংলাতে বলছি আর কি। তো ক্যাম্পাস বলছেন যে আমি বুঝলাম কিছু একটা করার দরকার। আমি তখন ক্যাম্পের মসজিদের হুজুরের সাথে আলাপ করলে উনি বললেন যে আমি তো এসব বিষয়ে অতটা ধারণা রাখি না, আপনি দোহা মসজিদের কাছে মসজিদে যান, সেখানে একজন হুজুর আছে, তার সাথে গিয়ে আলোচনা করেন। তো আমি সময় করে হুজুরকে নিয়ে দোহা মসজিদে গেলাম, ওই হুজুরকেই সাথে নিয়ে। তো সেই হুজুরও বললেন যে ঠিক আছে আমি আসবো, দেখি আসলে কি সমস্যা। তো উনি কয়েকদিন পর সন্ধ্যায় ক্যাম্পে আসেন এবং কিছুক্ষণ পর বলেন আমার থেকে আপনারাই তো ভালো জানেন যে এখানে কি সমস্যা, তারপর আমাকে ডেকে নিয়ে আসছেন, এটা সমাধান তো আপনারাই করতে পারেন। আমাকে ডেকে নিয়ে আসার তো আসলে প্রয়োজন ছিল না, তারপর যেহেতু নিয়ে আসছেন বলি, এখানে জিনদের অনেক বড় একটা দল বহুকাল ধরেই থাকতো। আপনারা ক্যাম্প বানানোর আগে থেকেই তারা আপনাদেরকে নিষেধ করে আসছে, কিন্তু আপনারা তো সেটা শোনেন নাই, ক্যাম্প তৈরি করছেন। আর এই যে জিনগুলো, এদেরকে মানানো সম্ভব না, হয় তাদেরকে হত্যা করতে হবে, না হয়তো বন্দি করতে হবে। আর এটা কখনোই সম্ভব না, এটা কাতারের কোনো হুজুরি করবে না। কেননা এই যে যেই জায়গাটা, এই জায়গাটা জিনেদের কলোনি, এখানে অনেক শিশু জিন রয়েছে, অনেক নারী জিন রয়েছে যারা একদমই নিরপরাধ। তাদের কলোনির ভেতরে এখন এত লোক বসবাস করছে, তাদের অসুবিধা হচ্ছে। সেখানে অনেকগুলো ওয়াশরুম বানানো হয়েছে, যার কারণে তাদের অসুবিধা হচ্ছে। মানুষজন বিড়ি সিগারেট খায়, তাতে তাদের অসুবিধা হচ্ছে। সুতরাং এই কাজ করতে গেলে পুরুষ জিনদেরকে বন্দি করতে হবে, হত্যা করতে হবে, এটা খুবই একটা অন্যায় কাজ হবে। আমি আপাতত আশেপাশে একটু বন্ধ করে দিয়ে যাচ্ছি, এটাই করা যায়, এছাড়া আর কোনো কিছু করা সম্ভব নয়। দেখা যাক এরপর কি হয়। তো হুজুর সেটা করে দিয়ে যান। তারপর থেকে 3 থেকে 4 মাস কোনো সমস্যা হয়নি, সবাই ভুলেই গেছে ব্যাপারটা, যে যার মতো কাজ করে যাচ্ছে। পুরো ক্যাম্পেই সবাই থাকছে, কোনো সমস্যা হচ্ছে না। একদিন এক ব্যক্তি রাতে নামাজ পড়তে উঠেছে রাত 3টার দিকে। তো 3টার দিকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হবে। যদিও বা ওই ক্যাম্প বস যিনি বলছেন ঘটনাটা, তো উনি তো হিন্দু ভদ্রলোক, উনি তো তাহাজ্জুদ বোঝে না বা ওই শব্দটার সাথে পরিচিত না। উনি বলেছেন রাত 3টার দিকে নামাজ পড়তে উঠছে আর কি। তো আমরা ধরে নিচ্ছি যে উনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছেন আর কি। তখন এক সিকিউরিটি লক্ষ্য করলেন যে ওই লোকটা মসজিদে না গিয়ে একটি দরজার দিকে যায়। দরজাটা ছিল পুরো ক্যাম্পের যে বাউন্ডারি থাকে তার সাথে লাগোয়া। যখন ক্যাম্প তৈরি হচ্ছিল তখন এই দরজাটা ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। তো সিকিউরিটি দেখলো লোকটা ওখানে কিছুক্ষণ দাঁড়ালো আর হঠাৎ করে পড়ে গেল আর ছটফট করতে লাগলো, মনে হচ্ছে ওনার পা কেউ বাইরে থেকে টানছে। সিকিউরিটি দৌড়ে গিয়ে ওনাকে টেনে আনলেন,
আর জানতে চাইলেন কি হলো। তখন উনি বললেন, উনি যখন যাচ্ছিলেন তখন দেখলেন একটি লোক ওনাকে ডাকছে। উনি অনিচ্ছাকৃত ভাবেও কেন যেন ওইদিকে চলে গেলেন, গিয়ে দেখলেন ওখানে কেউ নাই। যে উনি ভাবলেন চলে যাবেন, হঠাৎ করে ওনার পায়ে কেউ খপ করে চেপে ধরলো আর টানতে শুরু করলো। উনি খুব চিৎকার চেঁচামেচি করছেন, আর তখনই ওই সিকিউরিটিটা ওখানে আসে, আর তখন নাকি ওই পাটা যে ধরেছিল সে ছেড়ে দেয়। আর ওই লোকটা এটাও বলে যে দুটো হাত দিয়ে তার পা চেপে ধরেছিল, মনে হচ্ছিল নাকি ওই হাতটা অনেক লোমশ, আর ওই নখে বেশ ধার রয়েছে আর কি, আর নখগুলো বেশ বড় বড়, এমনটা মনে হচ্ছে ওনার কাছে। তো এটা শোনার পর চিন্তার ভাঁজ তৈরি হয়। কেন জানি কাজের চাপে সবকিছু ভুলে যাচ্ছিলেন সেই ক্যাম্প বস। কিন্তু একদিন আর একটি ঘটনা ঘটে, যেই ঘটনার প্রেক্ষাপটে পুরো কোম্পানি থরথর করে কেঁপে ওঠে। তো ওই ক্যাম্প বস বলছেন, ওই যে যিনি ইন্ডিয়ান হিন্দু ভদ্রলোক, উনি বলছেন যে প্রচুর কাজের চাপের কারণে এক লোক ওই দিন রেস্ট করছিলেন, যান নাই কাজে। রুমের সবাই বলছিলেন যে একা থাকবেন, জানেনই তো এখানে তো একা থাকা যায় না। উনি বলছেন সমস্যা নাই, আপনারা যান। সকালে সবাই এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। এরপর আমাকে জানানো হলো, আমি দৌড়ে যাই, আর দরজা ভেঙে দেখি লোকটার নিথর দেহ পড়ে আছে। আমরা কেউ বিশ্বাসই করতে পারিনি এমনও দিন আসবে। পুলিশ আসলো, ময়না তদন্তের মৃত্যুর কারণ আসলো হার্ট অ্যাটাক। তাই কোম্পানি বিষয়টা আমলে নেয়নি। আমরাও একটা সময় ভাবলাম হতেই তো পারে। যে পরিমাণে কাজের চাপ, আর মানুষও যেভাবে কোম্পানির কাজ করার পরও ওই আউটে গিয়ে কাজ করে, তাতে শরীরটাও সাপোর্ট করে না। আর অনেকেই তো ঋণ নিয়ে এদেশে আসছে, ঋণের টাকা পরিশোধে একটা চাপ থাকে, তা হার্ট অ্যাটাক হওয়ার তো স্বাভাবিক। এর কিছুদিন পর তখন রুমে দুইজন ছিল, বাকিদের নাইট ডিউটি ছিল। এর মধ্যে একজনের বাড়ি থেকে কল আসে, সে কথা বলার জন্য বাইরে যায়। ঘন্টাখানেক পর সে রুমে ফেরত আসে, এসে দেখে ওনার পাশের জন অস্বাভাবিকভাবে শুয়ে আছে। তো উনি বলেন যে ভাই কি হয়েছে। এটা বলার পর ওই লোকটা লক্ষ্য করলেন যে লোকটার চোখটা উল্টানো, মানে উল্টে আছে আর কি তার চোখ। এরপর ওই লোকটা আমাকে কল দিলেন। এরপর আমি গিয়ে দেখলাম ওই লোকটা আর পৃথিবীতে নাই। যে লোকটার চোখ উল্টানো ছিল সে মারা গেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলো তাকে গলা টিপে নাকি হত্যা করা হয়েছে। স্বাভাবিকভাবে ওনার রুমে যে ছিল তাকেই পুলিশ নিয়ে যায়, কিন্তু এই ব্যক্তির হাতের ছাপ কিন্তু ওই মৃত ব্যক্তির গলায় পাওয়া যায় না। আর যেহেতু ওই রুমে অন্য কেউ ছিলও না, এই কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকে ওই রুমটা স্টোর রুম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এইভাবে বাকি রুমগুলো তো ভয়ানক ঘটনা ঘটতে থাকে। সব কাহিনী যদি বলা যায় তাহলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি শর্ট করছি। এখন এটা কিভাবে সমাধান করা যায়? কোম্পানি বুঝতে পারে যে এটাতে একটা সমাধান লাগবে। আগে যে হুজুর ক্যাম্প বন্ধ করেছিলেন ওনাকে আর পাওয়া গেল না, উনি দেশে চলে গিয়েছেন। উনি মূলত কাতারের নাগরিক ছিলেন না, উনি অন্য একটা দেশের নাগরিক ছিলেন, উনি দেশে চলে গিয়েছেন। এরপর বহু হুজুরকে নিয়ে আসা হয়, এমনকি ইন্ডিয়া নেপাল থেকেও বহু তান্ত্রিককেও নিয়ে আসা হয়েছিল, কোনো কাজই হচ্ছিল না। কয়েকদিন ভালো থাকে আবার শুরু হয়। তবে এবার আর কোনো লোকের মৃত্যু হয় না, কিন্তু ভয় দেখায় খুব মারাত্মক। যে ভয়টা পেলে মানুষ যে কোনো সময় মারাও যেতে পারে। আর প্রতিটা ভয় দেখানোর পর, মানে যাদের সাথে ঘটনা ঘটেছে, এরা 4 থেকে 5 দিন টানা অজ্ঞান থাকে, না মারা গেলেও অজ্ঞান থাকে। এটাই একটা রহস্য। কিন্তু এই লোকগুলোর মনে একবার ভয় ঢুকে যাওয়ার পর এদেরকে দিয়ে আর ভালো করে কাজ করানো যেত না। সবার মনের ভিতরে একটা আতঙ্ক, অনেকেই ভয়ে ক্যাম্প চেঞ্জ করে। আবার যারা ভয় পায় তারা কাজ আর না করে দেশে চলে যায়। তখন আবার কাজের চাপও অনেক ব্যাপক, আবার কর্মীর সংকট, মহা এক সমস্যা। এই সমস্যার মধ্যে আমি দেশে যাই একটি পারিবারিক আর্জেন্ট কাজে 15 দিনের জন্য। বাড়ি গিয়ে শুনলাম এক তান্ত্রিকের কথা, যিনি এমন বড় বড় সমস্যার সমাধান করেছেন। তার কাছে খুব শক্তিশালী জিন রয়েছে। সময় করে আমি গেলাম, ওনার কাছে গিয়ে সব কথা বললাম। উনি বললেন যে আমায় সময় দিতে হবে, দেখতে হবে ব্যাপারটা আসলে কি। এদিকে আবার ফ্লাইটেরও সময় হয়ে যায়। আমি চলে আসি কাতারে। আসার পর আমি আমার বসের সাথে সব শেয়ার করি। উনিও ভারতীয় হয়, ব্যাপারটা বুঝতে পারে। উনি বললেন দেখো তো বাবা কি করা যায়, যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে। এরপর আমি ওই তান্ত্রিককে কল দেই। উনি বললেন যেখানে আরবের মরুভূমির খুব শক্তিশালী জিনদের একটা গোত্র রয়েছে, তাদেরকে কোনোভাবেই বন্দি বা হত্যা করা সম্ভব নয়, ওরা সংখ্যায় অনেক অনেক বেশি। তুমি এক কাজ করো, আমার তো বয়স হয়েছে, আমি তো আর যাইতে পারবো না,
আর একটা সময় আমি বিমানে বিভিন্ন জায়গায় গেছি, বয়সের কারণে এখন বিমানে আর উঠতে পারি না। বিমানে উঠলে প্রচন্ড মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, নাক দিয়ে রক্ত পড়ে। এত বড় জার্নি করে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমার এক ছাত্র আছে, ওকে নিয়ে যাও, আশা করি সে পারবে, কারণ এখানে থেকে এটা সমাধান হবে না। তারপর আমি ম্যানেজারের সাথে কথা বলে ওনাকে অফিসের লেবার ভিসা এখানে নিয়ে আসি। আপনারা তো বা ভাবতে পারেন লেবার ভিসায় কেন, ট্যুরিস্ট ভিসায় তো আনতে পারতাম। হ্যাঁ পারতাম, তবে তান্ত্রিক বলেছিল উনি ওখানে কাজ করে চলে আসার কিছুদিন পর থেকে আবারও কিন্তু শুরু হতে পারে, যার কারণে ট্যুরিস্ট ভিসায় নিয়ে আসা যাবে না। আমরাও ইতিমধ্যে দেখেছি বহু হুজুর কবিরাজের কাজ হয় না, পার্মানেন্ট লোক এখানে রাখতেই হবে, কারণ হুজুর কবিরাজ কাজ করে যাওয়ার কয়েকদিন পর আবার শুরু হয়ে যায়। তাই আমরা সিদ্ধান্ত নিলাম ওনাকে কোম্পানির চাকরির ভিসা দিয়েই তাকে আমরা নিয়ে আসব। উনি আসলেন, ওনাকে ওনার ওস্তাদ কিছু শক্তিশালী জিন সাথে দিয়ে দেন। কিভাবে উনি এত বড় বড় সমস্যার সমাধান করলেন এটা বলা যাবে না, তবে এতটুকু বলি, ওনার সাথে যে জিনগুলো আছে এগুলো ক্যাম্পের এরিয়া পাহারা দেয়। এখন বুঝতে পারছেন কেন ওই রুমগুলো ফাঁকা? প্রিয় লিসেনার্স, এতক্ষণ তো এই যে ক্যাম্প বস পুরোটাই মামাকে বললেন তার মতো করে। মামা তো এই সমস্ত কথা শুনে একদম ঘোরের মধ্যে চলে গেছেন। হায় হায় সর্বনাশ, এই তাহলে রহস্য ওই লম্বা লিকলিকে লোকটার। উনি তাহলে বসে বসে এই কাজই করে? উনি তো সাংঘাতিক কাজ করে আসলেই, উনি তো সবার নিরাপত্তার জন্য কাজগুলো করছে। এখন কি আর করা, ক্যাম্প বস আর ওই তান্ত্রিকের সাথে আগে ওইভাবে কথা হতো না, ওনাকে একটু বাঁকা নজরেই দেখতেন যে কাম কাজ করে না, বসে বসে খায় ঘুমায়। তো যাই হোক, তার সাথে একটু আলাপচারিতা করেন, এরপর চলে আসেন রুমে। ঘটনা কিন্তু এখানে শেষ নয়, আরেকটু বাকি আছে। ফিরোজ মামা উনি টুকটাক রুকিয়া জানতেন, মাদ্রাসায় লেখাপড়া করেছেন একটা সময়। উনি ওনার ওস্তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতেন রুকিয়া করার জন্য। তো উনি বিষয়গুলো স্বাভাবিকভাবে নিয়েছেন, এখন তার সমস্যা নাই এই জন্য স্বাভাবিকভাবে নিয়েছেন। এরপরও কয়েক বছর চলে যায়। বিশ্বকাপের আগে উনি কাজ ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে চলে আসেন। ওখানে অবশ্য বেতন কম ছিল যেখানে উনি আগে কাজ করতেন। তো অনেকদিন পর আবার ওই ক্যাম্পে গিয়েছেন, প্রায় 1-2 বছর পর। তো রাতে উনি ওয়াশরুমে যাবেন, উঠেছেন রাত আনুমানিক 2টা কি 3টা হবে। গিয়ে দেখেন ওয়াশরুমের পাশে জেনারেটর রুম ছিল, সেখানটা খালি। উনি অবাক হলেন যে কি ব্যাপার, খালি কেন? এটা তো খালি থাকে না, জেনারেটর রুমে কিন্তু সবসময় লোক থাকে। পরদিন ছিল শুক্রবার, বলে রাখা ভালো মধ্যপ্রাচ্যে প্রতি বৃহস্পতিবার ডিউটির পর সবাই যার যার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা রয়েছে বিভিন্ন জায়গায়, সবাই সেখানে ঘুরতে যায়। আগে থেকেই পরিকল্পনা করা থাকে এই সপ্তাহে কে কোথায় যাবে, কার কাছে যাবে। তো ওই সময় কিন্তু এই শুক্রবারটা তাদের কাছে একটা ঈদের দিনের মতো। সারাটা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পর এই শুক্রবার আসার অপেক্ষায় থাকে সবাই। যারা মধ্যপ্রাচ্যে কাজ করেন তারা জানেন এই শুক্রবারের মর্যাদাটা বা এই শুক্রবারের গুরুত্বটা তাদের কাছে কতটা বেশি, কতটা আনন্দের। এই জন্য উনি ওইভাবে বৃহস্পতিবার কাজ শেষ করে গিয়েছিলেন আর কি। তো জুম্মার নামাজের পর উনি জেনারেটর ম্যানকে বললেন যে কি ব্যাপার ভাই, আপনি জেনারেটর রুমে থাকেন না? উনি বললেন কেন ভাই? তো মা বললেন কাল রাতে তো দেখলাম যে আপনি নাই। উনি বললেন যে আরে ভাই বাদ দেন, এসব কেউ বিশ্বাস করে না, অযথা বলে বলে সময় নষ্ট, আমি আর এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। তো ফিরোজ মামা তো জোর করছেন যে ভাই বলেন 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 কি। তো উনি বলতেছেন যে আমি একদিন রাত্রে শুয়ে আছি জেনারেটর রুমে অন্যান্য রাতের মতোই। রাত আনুমানিক 12টার দিকে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়, দেখি জেনারেটর বন্ধ। আমি তো অবাক, কারণ জেনারেটর কিন্তু বন্ধ হয় না, একটা বন্ধ হলে অন্যটা চালু হয়। আমি জেনারেটর চালু করলাম, কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে গেল। এভাবে বারবার চেষ্টার পর একটা পর্যায়ে চালু হয়। তো আমি যখন দেখলাম যে এখন আর বন্ধ হচ্ছে না, আমি আবার শুয়ে পড়লাম। হঠাৎ আমি আরেকটা শব্দ শুনতে পাই। চোখ খুলতে দেখি ছোট ছোট বিড়াল ছানার মতো সাইজের মানুষের অবয়ব দেয়ালের উপর দিয়ে হেঁটে হেঁটে একবার বাম থেকে ডানে আবার ডান থেকে বামে যাচ্ছে। এটা দেখে আমি মারাত্মক ভয় পাই। তারপর ক্যাম্প বসকে বলার পর উনি তান্ত্রিককে বলেন আর কি। তান্ত্রিক বলল যে আপনার এখানে থাকতে হবে না, আপনি অন্য জায়গায় থাকেন। এই জন্য ভাই আমি জেনারেটর রুমে আর থাকি না। তখন ফিরোজ মামা বললেন যে তার মানে এই ঘটনা এখনো চলমান। উনি বলেন চলমান বলতে এতটা না, মাঝে মধ্যে গভীর রাত্রে যদি কেউ বের হয়, কেউ টুকটাক কিছু জিনিস দেখে এই আর কি। তবে অনেকেই বিশ্বাস করে এগুলোই তান্ত্রিকের পালিত জিন যারা ক্যাম্প পাহারা দেয়। আর পাহারাদার জিন তো আসলে ভয় দেখায় না, ওরা তো ভয় দেখানোর জন্য আসে নাই। ওরা মূলত ওইভাবে হাঁটাহাঁটি করে, হয়তো বা কেউ দেখে ফেলে, তখন মানুষ টুকটাক ভয় পায় এই আর কি। তবে সেটা অতটা ভয়ঙ্কর না। তো ফিরোজ মামা বললেন যে তাহলে তো আজ রাতে
আপনার জেনারেটর রুমে আমাকে থাকতে হয়। উনি বললেন, না ভাই, এত সাহস দেখায়েন না, বাদ দেন। আপনি তো এখন এই কোম্পানিতে কাজ করেন না, অন্য কোম্পানিতে কাজ করেন, যেহেতু বেড়াতে আসছেন এখানে, আপনার বন্ধু বান্ধবদের কাছে আসছেন, এখন আপনি যদি এখানে এসে কোনো বিপদে পড়েন তাহলে আমার কি চাকরি থাকবে? আমাকে তো ধরে দেশে পাঠাই দিবে, আমার যে পাওনা টাওনা এগুলোও তো দিবে না মালিক। তখন মামা বললেন যে, ধুরু কি বলেন, আপনিও থাকবেন আমার সাথে, ভয় পাবেন না। তো লোকটা রাজি না থাকার পরেও মামার জোরাজুরিতে একটা পর্যায়ে রাজি হন। তো মামা রাতের বেলা চারকুল, আইতুল কুরসি, সূরা বাকারার শেষ কয়েক আয়াত এগুলো পড়ে ফু দিয়ে ঘুমান। আলহামদুলিল্লাহ, পরে আর কিছু হয় নাই, ওনারা ভালোভাবেই রাতটা পার করলেন। তো ওই রাত্রে আসলে কিছু হয় নাই। তো এটাই ছিল ঘটনা।